আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা মেটা এডস নিয়ে আগাচ্ছিলাম এবং মেটা এডস এর ক্লাসগুলো করছিলাম। তো আমরা গত ক্লাসে যে জায়গা থেকে শেষ করছি আমরা ওই জায়গা থেকেই শুরু করব। বাট আমাদের আজকের ক্লাসে যেহেতু আমাদের অনেক মানুষজন নিউলি অ্যাড হইছে, মানে আমাদের ফ্রি ব্যাচের স্টুডেন্টরা, তো এই জন্য গত ক্লাসে যেইটা আমরা শিখছি বা যেটা নিয়ে কথা বলছি এইটার একটা সংক্ষিপ্ত সামারি করব। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বা কোর্সের টপিক হচ্ছে মেটা অ্যাডস মাস্টারি, অর্থাৎ ফেসবুক অ্যাডস মাস্টারি নিয়ে হচ্ছে আমরা ক্লাসগুলো করতেছিলাম। এটা হচ্ছে আমাদের ক্লাসের টপিক। তো ওকে, তো এইখানে বা এই কোর্সে আসলে আমরা কোন কোন বিষয়গুলো শিখবো? এই কোর্সে যেহেতু আমরা মেটা মার্কেটিং নিয়ে শিখবো, বাট আমাদের কিছু বিষয় জানতে হবে। বিষয়গুলো হচ্ছে যে কোর ডিজিটাল মার্কেটিং এরিয়া, মানে কোর ডিজিটাল মার্কেটিং এরিয়ার মধ্যে কোন কোন বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের গত ক্লাসে কথাবার্তা হয়েছে এবং খুবই ডিটেলসে ইন ডিপ ড্রাইভ করছি আমরা। বাট এই ক্লাসে আমি খুবই ছোট্ট করে সামারাইজ করে দিচ্ছি, যাতে করে যারা নিউলি আমাদের সঙ্গে অ্যাড হইছে তারা যাতে করে ইজিলি আমাদের সঙ্গে রিলেট করতে পারে। তো এইখানে আছে হচ্ছে আপনার পেইড মিডিয়া মার্কেটিং, পিপিসি, এইগুলো হোয়াট ইউ লার্ন, আপনি শিখবেন গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, তারপরে হচ্ছে আপনার মেটা অ্যাডস এইগুলো। তারপরে আছে এসইও, তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ফানেল এন্ড সিআরও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপরে হচ্ছে মার্কেটিং অটোমেশন, এআই পাওয়ার্ড মার্কেটিং। তো এআই পাওয়ার্ড মার্কেটিং মানেটা কি? চ্যাট জিপিটি, অ্যাড ক্রিয়েটিভ, অটোমেশন, তারপরে হচ্ছে প্রেডিক্টিভ, এই জিনিসগুলো। তো এই চার্টটা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা ক্লাস শেষে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো ওইখান থেকে আপনি ইজিলি প্রত্যেকটা বিষয় পড়ে নিতে পারেন। তো এইখানে হচ্ছে আপনার কোর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন কোন বিষয় রাখা হয়, বা একটা কোর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সিলেবাসের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে, ওই বিষয়গুলো হচ্ছে নোট ডাউন করা হয়েছে। বাট তার মানে এই না যে আপনি এইখানে যা যা কিছু আছে আপনি একটা কোর্সের মধ্যে সবকিছু শিখবেন বা এক জীবনে আপনি সবকিছু শিখবেন। এইটা কিন্তু ইম্পর্টেন্ট না, বা আপনার জন্য জরুরিও না। ঠিক আছে, আপনি এইখান থেকে হতে পারে যে পেইড মিডিয়া নিয়ে কাজ করলেন, পাশাপাশি হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়া তো শিখতে হবে, ফানেল সিআরওটা জানতে হবে, এবং হচ্ছে আপনার এরকম দুই তিনটা বিষয় নিয়ে আপনি স্পেশালাইজড হলেন, আর বাকি বিষয়গুলোর উপর আপনি জেনারেলাইজড বা একটা সাধারণ নলেজ রাখলেন, যাতে করে কখনো যদি আপনার ক্লায়েন্টের এসইও দরকার হয় আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন যে ডিয়ার, তোমার এখন এসইওটা দরকার, তুমি যদি বিজনেসটাকে একটা লং টার্মে অর্গানিক্যালি গ্রো করতে চাও। বাদ বাকি আপনি মিডিয়া বায়ার হিসাবে তার পেইড মিডিয়াগুলো হচ্ছে সামলালেন। ঠিক আছে, তো আপনাকে সবগুলো শিখতে হবে সেটা এরকম না। আপনি এখান থেকে কিছু শিখবেন, বাকিগুলোর উপরে আপনি একটা সাধারণ আইডিয়া নেবেন যে ওইটার মানেটা আসলে কি। তো কোর ডিজিটাল মার্কেটিং এরিয়ার মধ্যে কোন কোন বিষয়গুলো শেখানো হয় তার একটা ওভারভিউ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো আমরা যদি নেক্সট পেজে, এইখানে কিন্তু আমরা গত ক্লাসে এটা নিয়েও এক্সপ্লেন করেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞাটা কি বা ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। এখানে ইংলিশে লেখা আছে, তার মানে যে এখানে আহামরি অন্য কিছু লেখা আছে, বেশিটা এরকম না। মার্কেটিং মানে হচ্ছে আপনি যা জানেন, মার্কেটিং বলতে আপনি যাহা বোঝেন, মার্কেটিং মানে তাহাই। অর্থাৎ কোনো একটা পণ্য থাকবে, ওই পণ্যটা স্পেসিফিক কিছু মানুষের কিছু প্রয়োজন পূরণ করবে এবং এই পণ্যটার আপনি প্রচার প্রসার করবেন, দ্যাটস ইট। এখানে দেওয়া আছে ইন সিম্পল ওয়ার্ডস, সহজ ভাষায়, মার্কেটিং কানেক্ট আ বিজনেস উইথ দ্য রাইট পিপল এট দ্য রাইট টাইম উইথ দ্য রাইট মেসেজ। মার্কেটিং হচ্ছে মানুষকে যুক্ত করে একটা বিজনেসের সাথে, সঠিক মানুষকে যুক্ত করে, সঠিক টাইমে যুক্ত করে, এবং সঠিক মেসেজের সাথে, সঠিক বার্তার সাথে যুক্ত করে। খুবই সিম্পল ওয়ার্ড, রাইট? তো এতটুকুই, আপনি যা জানেন তাই। তো এইখানে আরো কিছু বিষয় আছে, এইগুলো নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে খুবই ডিটেলস এক্সপ্লেনেশন করছি। এই জন্য এই ক্লাসে আমি খুবই ডিপ এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আমি খুবই সংক্ষিপ্ত একটা সামারি করতেছি, যাতে করে যারা নিউলি অ্যাড হয়েছে ওরা যাতে আমাদের সঙ্গে রিলেট করতে পারে। ঠিক আছে, তারপর আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম ঠিক ওই জায়গাটা থেকে শুরু করব। এখানে বলতেছে 7 পিস মার্কেটিং। মানে 7 পিস মার্কেটিং বলতে আপনি যদি মার্কেটিংটা করতে চান, আপনার যেই যেই এলিমেন্টগুলো দরকার আছে, এই সমস্ত এলিমেন্ট অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আপনার দরকার হবে একটা মার্কেটিং করতে। এখন 7 পিস মার্কেটিং মানে কি? আমরা ওই যে বলি না যে চার কুল পরো, চার কুল মানেটা কি? চার কুল মানে হচ্ছে এই যে কুল ফল্লাহু আহাদ, মানে হচ্ছে কুল শব্দ দিয়ে কোরআন শরীফের যেই সূরাগুলোকে শুরু হয় ওইগুলোকে আমরা, চারটা সূরা সূরা আছে এরকম কুল দিয়ে শুরু হয়, এই জন্য সহজ ভাষায় বা পরিচিতির জন্য আমরা এটাকে চার কুল বলি। তো এইখানে মার্কেটিং এর যে 7টা বিষয় আছে সবগুলো দেখেন পি দিয়ে শুরু।
সবগুলো দেখেন পি দিয়ে শুরু। এই জন্য মার্কেটিং এর ভাষায় একটা পপুলার টার্ম অনুযায়ী এটাকে 7 পিস অফ মার্কেটিং বলা হয়। এটা যে আকাশ থেকে নাজিল হয়েছে এরকম কোনো কিছু না, এটা মানুষই বানাইছে। তো মার্কেটিং করতে হইলে আপনার প্রোডাক্ট দরকার হবে, আপনার প্রোডাক্টের একটা প্রাইস নির্ধারণ করতে হবে, তারপর আপনার প্লেস লাগবে, তারপর আপনাকে প্রমোশন করতে হবে, তারপর আপনার পিপল লাগবে, পিপল এখানে দুইবার দিয়ে দিয়েছে চ্যাটজিপিটি ভুল করে। তারপর একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, তারপর হচ্ছে আপনার ফিজিক্যাল এভিডেন্সের প্রয়োজন হবে। এখন এইগুলোর মানেটা কি, হোয়াট ইট মিনস, এইখানে কিন্তু লেখা আছে দ্য আইটেম ওর সার্ভিস ইউ আর সেলিং। প্রোডাক্ট মানে আপনি যে আইটেম অথবা সার্ভিসটা বিক্রি করেন, আইটেম মানে পাঞ্জাবি, জুতা, শুজ, সামথিং লাইক দ্যাট, যেই প্রোডাক্টটা আপনি বিক্রি করেন। আর সার্ভিস মানে সেটা কিন্তু ডিজিটাল সার্ভিস হইতে পারে, অনলাইন সার্ভিস হইতে পারে, আপনার হচ্ছে সফটওয়্যারের হচ্ছে আপনার পেইড সাবস্ক্রিপশন হইতে পারে, মানে সার্ভিস টাইপ কোনো কিছু। এখন প্রোডাক্টের মধ্যে কি ফোকাস বা মূল ফোকাস কোথায় করা হয়? প্রোডাক্টের একটা ফিচার থাকে, আপনি যখন ফোন কিনতে যান ফোনের ফিচার, আপনি হচ্ছে ফোন ক্যামেরা কত মেগাপিক্সেল, প্রসেসর কত, এই যে ফিচারগুলো এইগুলো সম্পর্কে নিশ্চয়ই আপনি খোঁজ খবর নেন। তারপরে হচ্ছে একটা জিনিস কিনতে হলেও ডিজাইন সম্পর্কে আপনি দেখেন, তার কোয়ালিটি সম্পর্কে আপনি দেখেন, এবং তার ব্র্যান্ডিং সম্পর্কে আপনি দেখেন। এখন ব্র্যান্ডিং মানেটাকে খুব সিম্পল, এখন আমি ব্র্যান্ডিং নিয়ে যদি হচ্ছে খুবই ডিটেলস এক্সপ্লেনেশন করি, এইটা নিয়ে আমি 7 ঘন্টা এক্সপ্লেন করতে পারবো। বাট আমার মনে হয় না যে এত এত বেশি কথা বলার দরকার আছে। আমি যদি খুবই সিম্পল একটা নলেজ দিই, আপনাদের ম্যাক্সিমাম এটা সম্পর্কে একটা জেনারেল আইডিয়া আছে, আমি এটাই আপনাকে একটু সুন্দরভাবে বলি। মনে করেন আপনি যদি গুলিস্তান থেকে একটা জিনিস কিনেন তাহলে এটা আপনি কিনতেই পারেন, বাট ওইটার কিন্তু কোনো ব্র্যান্ড থাকে না। ঠিক আছে, কিভাবে বলি, মনে করেন আমি একটা ফ্রিজ বেচি, আমার ফ্রিজের নাম হচ্ছে ইনস্টার ফ্রিজ অথবা টলটন ফ্রিজ। এখন আপনাকে কেউ বলতেছে যে তুমি তো ফ্রিজ কিনবা, তুমি কি টলটন ফ্রিজটা কিনবা, বা তুমি টলটন টলটন ফ্রিজটা কিনতে পারো। তা আপনি বললেন যে না ভাই, আমি টলটন ফ্রিজ কিনবো না, আমি ওয়ালটন ফ্রিজ কিনবো, বিকজ অফ ওয়ালটন ফ্রিজটা অনেক ভালো। এখন আপনি টলটন ফ্রিজটা কিনতে কেন আগ্রহী না? বিকজ অফ আপনি টলটন ফ্রিজের নামটা কখনোই শোনেন নাই, এবং এই ফ্রিজটা আসলে কেমন এটা সম্পর্কে আপনি জানেন না। আপনি যে বললেন যে আমি ওয়ালটন ফ্রিজ কিনতে চাই, এইটা ভালো, এই যে বিশ্বাসটা আপনার ভিতরে তৈরি হয়েছে, এইটারই বলা হয় ব্র্যান্ডিং। ঠিক আছে, অর্থাৎ ব্র্যান্ডের কাজ হচ্ছে বিশ্বস্ততা তৈরি করা, এটা সম্পর্কে আমাদের এক্সপ্লেন থাকবে। তারপর হচ্ছে লাইফ সাইকেল, তারপর প্রাইস কাকে বলা হয়, দ্য অ্যামাউন্ট কাস্টমার পে, যেই টাকাটা কাস্টমার আপনাকে পে করে, মানে দাম, এটাকে প্রাইস বলা হয়। প্রাইসের মধ্যে কি ফোকাস, কি কি আপনি দেখতেই পাচ্ছেন, প্লেস, হোয়ার অ্যান্ড হাউ দ্য প্রোডাক্ট ডেলিভার, যেখানে এবং যেভাবে আপনি প্রোডাক্টটাকে ডেলিভার করবেন। তো বাকিগুলো আপনি পড়ে নেবেন, সব কিছু লেখাই আছে, সংখ্যা টংখ্যা সহ কি ফোকাস সব কিছু এখানে লেখা আছে। তো এইখানে আমরা আসি, আমরা হচ্ছে প্রায় প্রায় শুনি মার্কেটিং মার্কেটিং ব্র্যান্ডিং ব্র্যান্ডিং, তাই না? তো মার্কেটিং ব্র্যান্ডিং সম্পর্কে এখানে আরেকটু ডিটেলস এক্সপ্লেনেশন করা আছে। দেখেন, মার্কেটিং এর পারপাস হচ্ছে ড্রাইভ সেলস, গেট লিডস। মার্কেটিং এর পারপাস হচ্ছে সরাসরি বিক্রি করা এবং লিড জেনারেশন করা। আর ব্র্যান্ডিং এর পারপাস হচ্ছে বিল্ড রিকগনিশন, ট্রাস্ট, লয়ালিটি। অর্থাৎ একটু আগে আমি আপনাকে যে উদাহরণটা দিলাম, মার্কেটিং এর কাজটা হচ্ছে শুধুমাত্র বিক্রি করা, আর ব্র্যান্ডিং এর কাজটা হচ্ছে বিশ্বস্ততা তৈরি করা। ফর এক্সাম্পল, আপনি যে বাজারে ওই যে ইঁদুর মারুন, তেলাপোকা মারুন, ঝাড়পোকা মারুন, ওই যে ওষুধগুলো বিক্রি করে না, ওরা কিন্তু মার্কেটিং করতেছে। ওদের কাজ হচ্ছে মার্কেটিং করা, এবং মার্কেটিং করে ওরা কিন্তু সেলস জেনারেট করতেছে। ওই যে আপনাদের বাজারে এক ধরনের বাল্ব বা এনার্জি লাইট বিক্রি করে না, যে লাইটের দাম হচ্ছে 300 টাকা, কোম্পানির প্রচারের জন্য বিক্রি করা হচ্ছে 100 টাকা, 100 টাকা, 100 টাকা। এই যে আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত প্রায় 15-20 বছর যাবত ওই লাইটের দাম কিন্তু 100 টাকাই আছে, আর কোম্পানির প্রচারও কিন্তু সেম ভাবে চলতেছে। এই লাইট কিন্তু 100 টাকায় পাওয়া যাচ্ছে, ওদের কোম্পানির প্রচারও কখনো শেষ হচ্ছে না, এবং লাইটের দামও কিন্তু 100 টাকার চেয়ে বেশি বাড়তেছে না, আর বাড়লেও মানুষ কিনবে না। তো এই যে কাজগুলো ওরা করতেছে, ওরা সরাসরি বিক্রি করতেছে, কোনো ব্র্যান্ড বিল্ড করতেছে না। এইটাকেই বলা হয় মার্কেটিং, এবং মার্কেটিং এর মাধ্যমে ডিরেক্টলি সেল জেনারেট করা হয়। আর এই যে ব্র্যান্ডিং এর মাধ্যমে কিন্তু সরাসরি সেল জেনারেট করা হয় না। ব্র্যান্ডিং এর মাধ্যমে কাস্টমারদের মনের ভিতরে একটা ট্রাস্ট বিল্ড আপ করা হয়, একটা ট্রাস্ট তৈরি করা হয়, ওদের লয়ালিটি তৈরি করা হয়। যেমন ওই যে জায়েদ খানের একটা ইন্টারভিউ আমি দেখতেছিলাম, ওইখানে জায়েদ খান বলতেছিল কি, এটা রোলেক্স ঘড়ি। ঠিক আছে, সাংবাদিকদের সামনে বলতেছিল এটা রোলেক্স ঘড়ি। মানুষ জিজ্ঞেস করলো এটার দাম কত, বলতেছে দাম বলবো কেন, এই যে আপনার সামনে আপনি 250 টাকা দিয়ে যে ঘড়িটা পরেন, এইটাও কিন্তু একটা ঘড়ি। আবার আপনি 2 লাখ টাকা দিয়ে যে ঘড়িটা কিনেন, ওইটা কিন্তু রোলেক্স ঘড়ি। তো আপনার 250 টাকার ঘড়িতেও সময় দেখা যায়, বাট 2 লাখ টাকার ঘড়িতেও কিন্তু সময় দেখা যায়। বাট বাট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে স্ট্যাটাসে।
তো একটা ব্র্যান্ড আপনাকে এরকম ফিল দিবে যে আপনি যদি ওদের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ব্যবহার করেন, আপনার হাতে যদি iPhone 16 Pro কি বলে এটাকে, হ্যাঁ iPhone 16 Pro Max থাকে, তাহলে আপনার স্ট্যাটাস বাড়বে, বন্ধুদের মধ্যে আপনার একটা ভাবসাবই বাড়বে। এই যে ভাবসাব যে বাড়বে, এই ফিলটা, এই ফিলটাই তৈরি করে হচ্ছে একটা ব্র্যান্ড। তো আমার মনে হয় যে আমি একটা বেসিক নলেজ দিতে পারছি ব্র্যান্ডিং সম্পর্কে। তো এখানে হচ্ছে ব্র্যান্ডিং এর আরো অনেক ডেফিনেশন আছে, ব্র্যান্ডিং এর অনেক অ্যাসপেক্ট আছে, টাইম ফ্রেম, ফোকাস, টুলস, তারপরে হচ্ছে টুলস দুইবার আছে, তারপর হচ্ছে আউটকাম। ব্র্যান্ডিং থেকে কি আসে, মার্কেটিং থেকে আসে হচ্ছে ট্রাফিক, কনভার্সন, রেভিনিউ। তারপর হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং এর টুলস হচ্ছে অ্যাডস, প্রমোশন, ইমেল, কন্টেন্ট, মানে এই সমস্ত মাধ্যমে হচ্ছে মার্কেটিংটা করা হয়। আর ব্র্যান্ডিং এর টুলস হচ্ছে লোগো, টোন, ব্র্যান্ড স্টোরি, ওই যে আমরা বলি না স্টোরি টেলিং বা ব্র্যান্ড স্টোরি, এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই ইন ডিপ ড্রাইভ করব। তো এইগুলো নিয়ে আমি আর খুব বেশি কথা এখানে বলতেছি না, বিকজ আমাদের গত ক্লাসে কিন্তু এই বিষয় নিয়ে কথাবার্তা বলছে, ঠিক আছে? তো আমি আর এখানে কথা বাড়াচ্ছি না, আপনি এইগুলো নিয়ে আর একটু রিসার্চ করতে পারেন যদি আপনি পার্সোনালি প্রয়োজন মনে করেন। এই যে আমাদের ইনফোগ্রাফিটা আছে, এইটা আমরা গত ক্লাসে মিস করে গেছিলাম, তো এই জন্য এইটা নিয়ে আমাদের খুবই একটু এক্সপ্লেনেশন থাকবে। তো আমরা প্রায়শই শুনি একটা বিষয়, এটা হচ্ছে ডাটা ড্রিভেন মার্কেটিং, যেটা আমরা হচ্ছে 2019-20, 21-22, 23 এই সময়গুলোতে শুনতাম। এবং বর্তমানে আমরা আরেকটা টার্ম শুনি, এটা হচ্ছে এআই ড্রিভেন মার্কেটিং। এখন এআই ড্রিভেন মার্কেটিং কি বা ডাটা ড্রিভেন মার্কেটিং কি, এই জিনিসটা কিন্তু বুঝার আছে এবং এই জিনিসটা আমাদেরকে এক্সপ্লেনেশন করতে হবে। এখন ডাটা ড্রিভেন মার্কেটিং কি, এটা আমরা প্রথমে কথা বলি। ডাটা ড্রিভেনের আগে কিন্তু ছিল নো ডাটা ড্রিভেন, মানে ডাটা ড্রিভেন শব্দটাই তখন আর ব্যবহার করা হইতো না, তখন সরাসরি হচ্ছে আপনার মার্কেটিং শব্দটাকে ব্যবহার করা হইতো ডাটা ড্রিভেনের আগে। এখন এই নো ডাটা ড্রিভেন মার্কেটিংটা কি? এটা হচ্ছে, ধরেন আপনি বাজারে একটা বিলবোর্ড লাগালেন, মানে একটা ব্যানার পোস্টার টাইপের কিছু একটা লাগালেন। এখন এই যে আপনি ব্যানার পোস্টার লাগাইলেন, সেইখানে আপনি অ্যাডভার্টাইজিং করলেন যে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি রূপচর্চায় আবেজাত্য, বা ফেয়ার অ্যান্ড লাভলির স্লোগানটা আমি ভুলে গেছি, মানে অনেক সুন্দর করবে আপনার স্ক্রিন, সেখানে আপনি মডেলের জায়গায় শাবনূরের একটা সুন্দর ছবি লাগালেন। তো এই যে আপনি বাজারে একটা ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপনের সাইনবোর্ড টানালেন, আপনার এই যে পণ্যটা ফেয়ার অ্যান্ড লাভলি, এর ভোক্তাকে বা এই পণ্যটা আসলে কে ব্যবহার করে? নিশ্চয়ই ষাটোর্ধ্ব কোনো মানুষ এটা ব্যবহার করবে না, নিশ্চয়ই কোনো পুরুষ মানুষ এটা ব্যবহার করবে না, নিশ্চয়ই কোনো শিশু বাচ্চা এটা ব্যবহার করবে না। কিন্তু আপনার এই যে বিলবোর্ডটা, এইটা তো দুনিয়ার সব মানুষ দেখতেছে, পুরুষ, মহিলা, বৃদ্ধ, শিশু, সব মানুষ দেখতেছে। মানে আপনার পণ্যের ভোক্তা হচ্ছে এক গ্রুপ অফ পিপল, এক ধরনের মানুষ, কিন্তু এই বিজ্ঞাপনটা দেখতেছে সবাই। যেহেতু এই বিজ্ঞাপনটা সবাই দেখতেছে, কিন্তু আসলে এটা সবার জন্য না, প্যারাসিটামলের মতো, তার মানে এইটা ডাটা ড্রিভেন মার্কেটিং হইল না। এইটা, সরি, এইটা ডাটা ড্রিভেন মার্কেটিং হইল না, এইটা হইল নো ডাটা ড্রিভেন মার্কেটিং। মানে ডাটা ড্রিভেন ছাড়াই, আরে বাবা, ডাটা ড্রিভেন ছাড়াই আপনি জাস্ট সব মানুষকে আপনার অ্যাডটা দেখাইলেন, ঠিক আছে? এখন ডাটা ড্রিভেন মার্কেটিংটা আসলে কি, বা এই টার্মটা কেন ব্যবহার করা হয়? ডাটা ড্রিভেন মার্কেটিং হচ্ছে, ফর এক্সাম্পল, আপনার একটা মুদিখানা দোকান আছে, মুদিখানা না, আপনার হচ্ছে একটা ধরেন স্বপ্নের মতো একটা শপিং, কি বলে এটাকে, সুপার শপ আছে। তো এই সুপার শপে যখন একজন কাস্টমার যায়, আপনি ওর নাম, ঠিকানা, ফোন নম্বর, এই বিষয়গুলো হচ্ছে আপনি লিখে রাখেন, বা আপনার এন্ট্রিভুক্ত করে রাখেন, আপনি নোটবুকে লিখে রাখেন, বা আপনার সফটওয়্যারে লিখে রাখেন এই টাইপের তথ্যগুলো, কাস্টমারের তথ্যগুলো। তো ধরেন যে আপনার আহ, একটা মেয়ে মানুষ আসলো, যিনি হচ্ছে প্রেগনেন্ট, এবং প্রেগনেন্সি অবস্থায় মেয়েদের নর্মালি যেই ধরনের মানে প্রোডাক্টের প্রয়োজন হয়, উনি, ওই মহিলা এরকম কোনো একটা কিছু কিনলো, এবং আপনি ওই যে তার নাম, ঠিকানা এবং ফোন নম্বরগুলো আপনার ডাটাভুক্ত আপনি করে রাখলেন। দেখা গেল যে গত 1 মাসে এরকম আপনার 1 লক্ষ কাস্টমার আপনার শোরুমে আসলো, বা আপনার শপিং মলে আসলো। ওইখান থেকে 10,000 মানুষ ছিল যারা প্রেগনেন্সি অবস্থায় যেই সমস্ত জিনিসপত্র লাগে, ওই সমস্ত জিনিস আপনার কাছ থেকে নিল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই যে
ওই মেয়েগুলো যে প্রেগনেন্ট বর্তমানে আছে, কয়দিন পর ওদের বাচ্চা হবে, বেবি হবে। তো আপনি কি করলেন, ওদের যে তথ্যগুলো, ইনফরমেশনগুলো আপনার কাছে আছে 10,000 মহিলার, ওই ইনফরমেশনগুলো দিয়ে আপনি একটা অডিয়েন্স তৈরি করলেন। যেহেতু ওরা বর্তমানে প্রেগনেন্ট, কয়দিন পরে ওদের বেবি হবে, তো আপনি ওদেরকে বেবি হওয়ার পরে বেবি ফুড, বেবিদের খেলনা, বেবিদের জামা কাপড়, এই যে এই টাইপের পণ্যের বিজ্ঞাপন ওদেরকে দেখাইলেন, এবং ওরা সেখান থেকে অর্ডার করলো। তো এই যে আপনার কাছে নির্দিষ্ট কিছু ইনফরমেশন আছে, এবং ইনফরমেশনের ভিত্তিতে আপনি ওই মানুষগুলোকে অ্যাড দেখাচ্ছেন, এইটাকে বলা হয় হচ্ছে ডাটা ড্রিভেন মার্কেটিং। আর নো ডাটা ড্রিভেন মানে হচ্ছে আপনি একটা বিলবোর্ড, সাইনবোর্ড, এটা তো একটা এক্সাম্পল, মানে এরকম কিছু করলেন যেইটা আপনার একটা কোনো স্পেসিফিক গ্রুপের মানুষ না, সব মানুষ দেখলো। তো ডাটা ড্রিভেন এবং নো ডাটা ড্রিভেনের মাঝে মাঝে পার্থক্যটা কি, আই হোপ আমি আপনাকে বুঝাইতে পারছি। এখন এআই ড্রিভেন মার্কেটিংটা কি, বা অনেকে এরকম টার্ম ব্যবহার করে যে এআই পাওয়ার্ড মার্কেটিং। এখন এআই পাওয়ার্ড বা এআই ড্রিভেন মার্কেটিংটা হচ্ছে, এখানে দেখেন লেখা আছে ওর কুইক প্রেডিকশন বাই ইউর বিহেভিয়ার ট্র্যাকিং, হুইচ মিনস এইখানে এটা আরেকটু পাওয়ারফুল। পাওয়ারফুল মানে হচ্ছে, দেখেন এখানে লেখা আছে ফিচার ডাটা ড্রিভেন মার্কেটিং ভার্সেস এআই ড্রিভেন মার্কেটিং, বেসিস হিউম্যান অ্যানালিসিস অ্যান্ড কালেক্টেড ডাটা। মানে মানুষ, ডাটা ড্রিভেন মার্কেটিং এর মধ্যে মানুষ নিজে অ্যানালিসিস করে, এবং ওই যে আপনি শপিং মলের মাধ্যমে, শপিং মল তো একটা উদাহরণ, আরও অনেকভাবে ডাটা কালেক্ট করা যায়, যেগুলো আমরা আস্তে আস্তে গিয়ে জানবো। তো যে কোনোভাবে আপনার কালেক্টেড ডাটার মাধ্যমে আপনি যে মার্কেটিংটা করলেন আপনার কালেক্টেড পিপলদের কাছে, এইটারে বলা হয় ডাটা ড্রিভেন মার্কেটিং। আর এআই ড্রিভেন মার্কেটিং হচ্ছে মেশিন লার্নিং অ্যান্ড অটোমেশন। এখন মেশিন লার্নিং বা অটোমেশন জিনিসটা কি? মেশিন লার্নিং এবং অটোমেশন জিনিসটা হচ্ছে, আপনি যখন ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে আপনি যখন হচ্ছে আপনার সার্চ বারে হানিনাট লিখে সার্চ করেন, আপনার সার্চ বারে আপনি হানিনাট লিখে সার্চ করেন, আপনার ফিডে যখন হানিনাটের বিভিন্ন বিজ্ঞাপনগুলো আসে, ওইগুলোতে আপনি লাইক করেন, কমেন্ট করেন, আপনি শপ নাওতে ক্লিক করে ওয়েবসাইটে যান, কন্টেন্টগুলো পড়েন বা এই টাইপের ভিডিওগুলো দেখেন, এই যে আপনি আপনার বিহেভিয়ার কাজগুলো আপনি করতেছেন, এর এর থেকে ফেসবুকের যে মেশিন লার্নিং সিস্টেমটা আছে, বা ফেসবুকের যে এআই সিস্টেমটা আছে, এই এআই সিস্টেম বুঝে ফেলে যে আপনি কোন ধরনের মাল, অর্থাৎ আপনি আসলে কি পছন্দ করেন, এইটা সে আপনার যে বিহেভিয়ার, আপনি কোন সমস্ত গ্রুপে অ্যাড থাকেন, কোন সমস্ত পেজে লাইক করেন, কোন সমস্ত ভিডিওগুলোকে দেখেন, আপনার বিহেভিয়ার অ্যানালিসিস করে সে আপনি কোন ক্যাটাগরির এই সম্পর্কে জেনে ফেলে, আপনাকে অ্যানালিসিস করে বা মেশিন লার্নিং করে। ঠিক আছে? তো এই যে ফেসবুকের এআই বা এআই সিস্টেম যে আপনার সম্পর্কে জানতেছে, এইটাই জিনিসটাকেই বলা হয় এআই ড্রিভেন মার্কেটিং। আর আর ডাটা ড্রিভেন হচ্ছে আপনি নির্দিষ্ট অডিয়েন্সের কোনো তথ্য কালেক্ট করছেন, এবং ওই তথ্যের ভিত্তিতে আপনি মার্কেটিং করলেন। সো আই হোপ এই দুইটা টার্ম সম্পর্কে আপনি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন। এখন আপনি আরও কিছু জিনিস দেখতে পাচ্ছেন যে ডাটা ড্রিভেন মার্কেটিং এর ফোকাস কি। মার্কেটিং হচ্ছে ইনসাইট এবং স্ট্র্যাটেজি, আর এআই ড্রিভেন মার্কেটিং এর ফোকাস হচ্ছে প্রেডিকশন অ্যান্ড অপটিমাইজেশন। এইগুলো সম্পর্কে যেহেতু আমাদের খুবই ডিপ, এত বেশি আলোচনা হবে যে প্রত্যেকটা শব্দ সম্পর্কে এখন খুব বেশি এক্সপ্লেন করার দরকার নাই। আপনি বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। তারপরে দেখবেন ডাটা ড্রিভেন মার্কেটিং কোন জিনিসের উপর ডিপেন্ড করে। ডিপেন্ড করে হচ্ছে মার্কেটার ড্রিভেন, মানে একটা মার্কেটার একটা পরিপূর্ণ স্ট্র্যাটেজি সাজাবে, এর উপর ডিপেন্ড করে হচ্ছে ডাটা ড্রিভেন মার্কেটিং। আর এআই ড্রিভেন মার্কেটিং হচ্ছে এলগোরিদম বেস, এলগোরিদম ড্রিভেন। তারপরে আউটকাম হচ্ছে বেটার ডিসিশন মেকিং, আপনি ব্যক্তিগতভাবে আপনার ডিসিশনটা নিতে পারবেন। আর এআই ড্রিভেন মার্কেটিং এর আউটকাম হচ্ছে রিয়েল টাইম পার্সোনালাইজেশন অ্যান্ড ইফিসিয়েন্সি। সো আমি এগুলো নিয়ে আর খুব বেশি ব্যাখ্যা করতেছি না। নেক্সট। নেক্সটে যাচ্ছে না কেন? আচ্ছা, এই যে আমাদের কোর্সের যে আউটলাইনটা আছে, অর্থাৎ আমরা ঠিক মেটা মার্কেটিং মাস্টারের মধ্যে কোন কোন বিষয়গুলো শিখবো, এটা নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে কথাবার্তা বলছি। হ্যাঁ, যেহেতু গত ক্লাসে কথাবার্তা বলছি, সো এই ক্লাসে আর আমি বলতেছি না। যারা আমাদের ফ্রি স্টুডেন্ট আছেন, এই শিটগুলো বা হচ্ছে এই প্রেজেন্টেশনগুলো আপনিও পেয়ে যাবেন। সো এই জিনিসগুলো আপনি রিড করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আপনি এখান থেকে স্ক্রিনশটও মারতে পারেন ভিডিওটা যখন আপলোড করা হবে।
আচ্ছা, এখন আমাদের চিন্তার বিষয় হচ্ছে এই যে আমরা কত কষ্ট করে আমাদের মেটা মার্কেটিংটা শিখতেছি, এটা শিখলে আসলে আমাদের কি লাভ হবে। বা আপনি ধরেন যে এরকম একটা জিনিস শিখলেন যে কিভাবে বুঝাই, মনে করেন আপনি টেলিগ্রাম কিভাবে ইউজ করে এইটা শিখলেন। টেলিগ্রাম মানে টেলিগ্রাম যে সফটওয়্যার আছে বা অ্যাপস আছে এইটা না, আগের দিনে যখন হোয়াটসঅ্যাপ বা ইন্টারনেট ছিল না তখন কিন্তু টেলিগ্রামের মাধ্যমে বার্তা পাঠানো যাইতো, তাই না? তো ওই টেলিগ্রাম কিভাবে ইউজ করতে হয় আপনি এইটা শিখলেন। এখন এইটা শিখলে কি আপনি কাজ করতে পারবেন? পারবেন না। কেন কাজ করতে পারবেন না? কারণ পৃথিবীতে এখন জাদুঘর ছাড়া কোথাও ওই টেলিগ্রাম আপনি পাবেন না, ওই কাজের কোনো ডিমান্ড নাই। তো আপনি যে মেটা মার্কেটিংটা শিখতেছেন, ফেসবুক মার্কেটিংটা শিখতেছেন, এই কাজের আসলে ডিমান্ড কি রকম, বা এই কাজ করলে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন নাকি, এই জিনিসটাও তো আপনাকে বুঝতে হবে। তো এই বোঝার জন্যই আমাদের হচ্ছে এই স্লাইডটা তৈরি করা। তো এইখানে দেখেন কোন বিষয়ে আমরা জানবো, গ্লোবাল ডিজিটাল অ্যাড মার্কেট শেয়ার 2024 এস্টিমেটেড, মানে 2024 অনুযায়ী গ্লোবাল অ্যাড মার্কেট শেয়ার। এখন এই জিনিসটা কি, এটা নিয়ে যদি আমি খুবই ব্রিফলি একটা এক্সপ্লেন করি। গ্লোবাল অ্যাড মার্কেট শেয়ার মানে, ধরেন সারা পৃথিবীতে গ্লোবালি যতগুলো প্ল্যাটফর্ম আছে যেইখানে বিজ্ঞাপন দেওয়া যায়। কোথায় বিজ্ঞাপন দেওয়া যায়? ধরেন ফেসবুকে দেওয়া যায়, ইনস্টাগ্রামে দেওয়া যায়, ইউটিউবে দেওয়া যায়, গুগলে দেওয়া যায়, লিঙ্কডিনে দেওয়া যায়, টিকটকে দেওয়া যায়, কোরা, টামলার, রেডিট, লিঙ্কডিন, এরকম আপনার নাম জানা অজানা গ্লোবালি যতগুলো প্ল্যাটফর্ম আছে, কয়েক হাজারও হইতে পারে, লক্ষও হইতে পারে, আমরা জানি না। বিশ্বব্যাপী এরকম যতগুলো প্ল্যাটফর্ম আছে যেইখানে পেড অ্যাডভার্টাইজিং করা হয়, ঠিক আছে, ওইখানে ওই গ্লোবাল মার্কেটে কোন প্ল্যাটফর্মের কত পার্সেন্ট শেয়ার বা কতটুকু জায়গা দখল। ফর এক্সাম্পল, এই যে বিশ্বব্যাপী যত অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে সবাই মিলে 100 টাকা ইনকাম করে। কিভাবে ইনকাম করে? ওই যে আপনি ফেসবুকে মার্কেটিং করলে, পেইড প্রমোশন করলে আপনি ফেসবুকে টাকা দেন না, ফেসবুককে পেইড পে করেন না, ওই পে থেকে ফেসবুক টাকা ইনকাম করে। তো অন্যান্য প্ল্যাটফর্মও তো সেম অ্যাডভার্টাইজার বা যারা বিজ্ঞাপন দেয় ওদের থেকে টাকা ইনকাম করে। তো পৃথিবীর যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো মিলে ধরেন 100 টাকা ইনকাম করে। ফর এক্সাম্পল, 100 টাকা ইনকাম করে। তো ওইখানে গুগল টাকা ইনকাম করে হচ্ছে 100 টাকার মধ্যে 28 থেকে 30 টাকা, বা 28 থেকে 30%, মানে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবাই মিলে যদি 100 টাকা ইনকাম করে, তার মধ্যে 28 থেকে 30% ইনকাম করে গুগল একাই। ঠিক আছে? এবং সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হচ্ছে মাদার কোম্পানি মেটা। মেটা হচ্ছে একটা কোম্পানির নাম, এবং মেটার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে মানে এই কোম্পানির আরো যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো ইনক্লুডেড। এবং শুধুমাত্র মেটা ইনকাম করে গুগলের পরে যাদের অবস্থান 22%। এইটা হচ্ছে আপনার 2024-এর হিসাব অনুযায়ী। এবং অ্যামাজন ইনকাম করে বা ওদের মার্কেট শেয়ার হচ্ছে 8 to 10%। এবং বর্তমানে টিকটক আপনার 4 to 6% গ্লোবালি, হুইচ ইজ হিউজ অ্যামাউন্ট, বিকজ অফ টিকটকের মার্কেটটা আগে ছিল না, এবং এইটা বর্তমানে খুবই র্যাপিডলি গ্রো করছে, মানে খুবই দ্রুত। এই যে প্ল্যাটফর্মটা এটা খুবই দ্রুত গ্রো করছে, ঠিক আছে? তো এইটা এখানে বর্তমানে অ্যাডভার্টাইজাররা অনেক বেশি ঝুঁকতেছে, বিকজ অফ টিকটক হ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ ইউজার। টিকটকের আপনার মিলিয়নস অফ ইউজার আছে, এবং এখানে অনেক মানুষ যেহেতু আছে, সো এইখানে এই জন্য। এবং রিসেন্টলি হচ্ছে ওদের অ্যাডভার্টাইজিং সিস্টেমটাও চালু হয়েছে। দেখেন এখানে লেখা আছে নোটের মধ্যে, র্যাপিড গ্রোথ, তারপর হচ্ছে স্পেশালি উইথ শর্ট ফর্ম ভিডিও অ্যাডস, মানে শর্ট ফর্ম ভিডিও অ্যাডস যেগুলো আছে আপনার, কি বলা হয় এটাকে, ভার্টিক্যাল মনে হয় বলা হয়, এই ভিডিওগুলোর জন্য টিকটক অ্যাডস সেরা। এবং টিকটকে হচ্ছে আপনার কম্পিটিশনও কম, অ্যাড স্পিনটাও কম হয়। যদিও বা কিছু প্রবলেম আছে, ফেক অর্ডার বা হচ্ছে ছাপড়ি পানু মানুষজনের জন্য একটা প্রবলেম আছে। সো এইগুলো নিয়ে আমরা টিকটক মার্কেটিংটা যেহেতু আমাদের 2000 মানে 26 সালের যে ব্যাচটা, স্পেশাল ব্যাচ 10 এর সঙ্গে টিকটক মার্কেটিংটা যুক্ত হয়েছে, নিউলি অ্যাড হয়েছে। তো ওইখানে আমরা টিকটক মার্কেটিং সম্পর্কে ডিটেলস এক্সপ্লেনেশন করব। তারপরে আছে হচ্ছে আলিবাবা, এইটা এইটা আমরা জানি বা না জানি এরকম প্ল্যাটফর্মগুলো আপনার হচ্ছে 10 to 12%, ঠিক আছে? তারপরে হচ্ছে আদার্স, স্ন্যাপচ্যাট, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডিন, মানে বাকি যত প্ল্যাটফর্ম আছে সবাই মিলে হচ্ছে আপনার 20%। তো দেখেন কি পরিমাণ মার্কেট শেয়ার শুধুমাত্র মেটার। নেক্সট,
সো এইখানে দেখেন আপনাদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সিং করে বা ফ্রিল্যান্সিং করবে। তো ফ্রিল্যান্সারদের জন্য কি পরিমাণ হচ্ছে অপরচুনিটি আছে আপনি যদি মেটা মার্কেটার হইতে পারেন, ওই জিনিসটা আমরা দেখি। গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেট কারেন্ট অ্যান্ড ফিউচার আউটলুক কারেন্টস এজ অফ 2024, দ্য গ্লোবাল গিগ ইকোনমি ফ্রিল্যান্সিং প্লাস গিগ ওয়ার্ক ইজ ওর্থ ওভার 1.5 ট্রিলিয়ন, হুইচ ইজ হিউজ অ্যামাউন্ট। এবং এইটা চ্যাট জিপিটি প্রোভাইডেড, আপনি নিজেও যাচাই করে নিতে পারেন যে মানে কি পরিমাণ মার্কেট এইখানে। ইন ইউএসএ ওয়ার্ক আপনি দেখতেই পাচ্ছেন, এগুলো পড়ে নেবেন। তারপর হচ্ছে বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ ফ্রিল্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বেস্ট ফ্রিল্যান্সার এক্সপোর্টার, মানে ফ্রিল্যান্সার তৈরি করে আফটার ইন্ডিয়া। সো হুইচ ইজ কিন্তু রিয়েলি হিউজ অ্যামাউন্ট। তারপরে আসেন আমরা একটু ফিউচার প্রেডিক্ট করি, বা ফিউচারে এইটার কিরকম ডিমান্ড থাকবে এইটা দেখি। অনেকে মনে করে বা অনেকে ভাবে যে এআই তো আসতেছে ভাই, কিভাবে কি হবে, বা চাকরি চলে যাবে নাকি। দেখেন, এআই অনেক কিছুই করতে পারে, বাট আর অনেক কিছুই করতে পারে না। আপনার মার্কেটারের চাহিদা অত দিন পর্যন্ত থাকবে, যত দিন পর্যন্ত পৃথিবীবাসী বিজনেস করবে, ব্যবসা করে খেতে চাইবে, অত দিন পর্যন্ত মার্কেটারের চাহিদা থাকবে। আর ফেসবুক মার্কেটারের চাহিদাও সেম অতদিন পর্যন্তই থাকবে, যতদিন ফেসবুক জীবিত থাকবে। ঠিক আছে। তো ফিউচার ফরকাস্ট 2025 থেকে 30, 25 সালে এটা ছিল হচ্ছে $2.1 ট্রিলিয়ন প্লাস, এবং 30 সালের মধ্যে এইটা হবে আনুমানিক 4 4+ ট্রিলিয়ন ডলার। সো ট্রিলিয়ন ডলার লিখতে কতগুলো শূন্য লাগে আমি আসলে জানি না, আপনি ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে নেবেন, যেহেতু একটা ম্যাসিভ শিফট হবে ফ্রম ট্রেডিশনাল ফুল টাইম জব। ওকে, নেক্সট। তো এইখান থেকে আমাদের আজকের ক্লাসের যে মূল বিষয়বস্তু আছে, আমরা যেহেতু একজন মিডিয়া বায়ার হব বা একজন মেটা মার্কেটিং এক্সপার্ট হব, ওই জায়গা থেকে এই জায়গা থেকে হচ্ছে আমাদের মূল ক্লাসটা শুরু হবে বা মূল বিষয়বস্তু শুরু হবে। তো এই পর্যন্ত আমরা যতগুলো বিষয়ে কথাবার্তা বলছি এবং আলোচনা করছি, এইটা আমরা কারা কারা বুঝতে পারছি এবং কারা কারা বলি নাই, বুঝতে পারি নাই, চ্যাট বক্সে ইয়েস ওর নো লিখেন। আমি বুঝতে পারছি বা পারি নাই। 30 সেকেন্ড সময়, দ্রুত। ওকে, আর কাউকে মেসেজ করতে হবে না। আচ্ছা, তো এইখানে আমরা চলে আসলাম মেটাভার্স বা মেটা ইকোসিস্টেমের ভিতরে। এখন এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা মেটা ইকোসিস্টেম। মেটা ইকোসিস্টেম মানে মেটার তো অনেকগুলো প্রোডাক্ট আছে, তো ওই প্রোডাক্টগুলো যে ইউজ করে সে হচ্ছে মেটা ইকোসিস্টেমের ভিতরে ঢুকে যায়। তো প্রথমত একজন ইউজার, সে সবার আগে মেটা ইকোসিস্টেমের ভিতরে ঢুকতে সে একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে। ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে মানে হচ্ছে একটা ফেসবুক আইডি তৈরি করে, রাইট? তো আইডি তৈরি করার পরে সে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারে, ফেসবুকের সাথে কানেক্ট করে, ফেসবুকের সাথে লিঙ্ক করে ফেসবুক থেকে অটোমেটিক্যালি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা যায়। অথবা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি ভিন্নভাবেও তৈরি করতে পারেন। তারপর হচ্ছে একটা ফেসবুক পেজ তৈরি করা যায় কিভাবে? এই যে ফেসবুক প্রোফাইলটা আছে, ফেসবুক প্রোফাইলের থ্রুতে কিন্তু একটা ফেসবুক পেজও তৈরি করা যায়। এখন আপনার যদি ফেসবুক প্রোফাইল না থাকে, তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন না। আপনার আপনার পিতা যদি দুনিয়াতে না আসতো, তাহলে কিন্তু আপনি দুনিয়াতে আসতে পারতেন না। ঠিক সেম লাইক দ্যাট, ফেসবুক প্রোফাইল সবার আগে সত্য, তার উপরে নাই। ফেসবুক প্রোফাইল যদি আপনার থাকে, তাহলে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন, খুবই সিম্পল ব্যাপার, এবং এতটুকু আমরা সকলেই জানি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমাদের যদি একটা ফেসবুক আইডি থাকে, তাহলে আমরা ফেসবুক পেজটা আসলে কেন তৈরি করব? বা বা আমরা অনেকে শুনি, অনেকে বলে যে ফেসবুক পেজ, আবার অনেকে বলে যে ফেসবুক বিজনেস পেজ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটা কি একটা নাকি দুইটা ভিন্ন? উত্তর হচ্ছে ফেসবুক প্রোফাইল ফর পার্সোনাল ইউজ, ফেসবুক পেজ ফর বিজনেস ইউজ। আরেকটু সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝি। উদাহরণ দিলে আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যাচ করে ফেলতে পারবেন সম্পূর্ণ বিষয়টা। মনে করেন আপনি একটা মুদিখানার দোকান দিতে চাচ্ছেন। এখন এই দোকানটা দেওয়ার জন্য আপনি কি মুদিখানার যে মাল সামানাগুলো আছে, এইগুলো কিনে নিয়ে এসে আপনার যে বাড়ি আছে বা আপনার যে বেডরুম আছে, এইখানে কি নিয়ে সাজিয়ে বসে থাকবেন? বা যদি বসে থাকেন, মুদিখানা জিনিসপত্র আপনার রুমে বসে থাকেন, তাহলে কি আপনার বিক্রি হবে? উত্তর হচ্ছে না।
কেন বিক্রি হবে না? কারণ বাসাটা যে আপনার বেডরুমটা, এইটা তো আপনার পার্সোনাল ইউজের জন্য। আপনি যদি বিক্রি করতে চান তাহলে আপনাকে আপনার বাড়ির চৌরাস্তার মোড়ে যাইতে হবে, না হলে বাজারে যাইতে হবে, যাওয়ার পরে একটা দোকান ভাড়া নিতে হবে, না হলে তৈরি করতে হবে, এবং ওই দোকানের মধ্যে আপনার মাল সামানা তুলতে হবে, তারপর মানুষ আপনার এই মালগুলো কিনবে। আপনার বাড়িতে বসে থাকলে কিনবে না, তাই না? আবার ধরেন আপনি আপনি থাকার জন্য একটা বাসা ভাড়া নেবেন। এখন এইটাকে আপনি আপনার যে মার্কেট আছে ওইখানে কি দোকান ভাড়া নিয়ে ওইখানে ল্যাপটপ নিয়ে থাকা শুরু করবেন? অবশ্যই না। আপনি একটা ফ্ল্যাট নেবেন যেটা বাসা, তাই না? তো যেটা পার্সোনাল ইউজ ওইটা হচ্ছে বাসা, যেটা বিজনেসের জন্য ইউজ ওইটা হচ্ছে দোকান। ফরে এইটাই হচ্ছে জিনিস, ঠিক আছে? তো একজন ইউজার যখন ফেসবুকে আসে, এখন ইউজারকে, ইউজার হচ্ছে আপনি, আমি, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার শ্যালক, আপনার শালিকা, আপনার পাশের বাড়ির ভাবি, যারা ফেসবুকে অ্যাকাউন্ট করে সবাই হচ্ছে ফেসবুকের ইউজার। তারপরে ফেসবুক একটা অ্যাকাউন্ট তৈরি করে, বা আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন যেখানে আপনি একটা স্ট্যাটাস মারতে পারবেন। আপনার এক্স আপনার সঙ্গে ব্রেকআপ করে চলে গেছে, ওইখানে আপনি একটা স্যাড স্টোরি শেয়ার করতে পারবেন, বা হচ্ছে আপনি একটা অরিজিৎ সিং এর গান শেয়ার করতে পারবেন, বা আপনি একটা ছবি তুলছেন ভাব মেরে, ওই ছবিটার উপর একটা ক্যাপশন লিখে বন্ধুদেরকে দেখাইতে পারবেন যে দেখ আমি একটা সুন্দর ছবি তুলছি, তোদেরকে দেখতে তো এরকম লাগে, বা আমাকে কত সুন্দর লাগে। এই যে আপনার পার্সোনাল কাজগুলো আছে, এর জন্য হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল। আর আপনি যদি বিজনেস করতে চান ফেসবুকের থ্রুতে, আপনি যদি বিজনেস করতে চান ফেসবুকের থ্রুতে, তাহলে আপনি কি করবেন? একটা ফেসবুক পেজ করবেন। বিজনেস কি? আপনি একটা পাঞ্জাবি বিক্রি করবেন, অথবা আপনি কিছু একটা বিক্রি করবেন, তাহলে আপনি ফেসবুক পেজ তৈরি করবেন। সো ফেসবুক পেজ কেন তৈরি করবেন, ফেসবুক প্রোফাইল কোন কাজে লাগে, আই হোপ আপনি বুঝতে পারছেন। আর আমরা যে বলি ফেসবুক বিজনেস পেজ, এই যে বিজনেস কাজের জন্য যেহেতু আপনি পেজ তৈরি করবেন, সো দুইটা একই জিনিস। তারপর হচ্ছে আপনি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারেন, সেটাও ফেসবুক প্রোফাইলের থ্রুতে। প্রোফাইল না থাকলে কিন্তু আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন না। ঠিক সেম লাইক আপনি একটা ফেসবুক আইডি খুললে একটা মেসেঞ্জার আপনার কাছে অটোমেটিক্যালি থাকবে। তারপর হচ্ছে আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যেইটাকে আপনি আবার হচ্ছে ফেসবুকের সাথে লিঙ্ক করতে পারেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপের মধ্যেও দুই প্রকার আছে, একটা হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ, একটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেসের কাজে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ পার্সোনাল কাজে। তো মেটা দেখেন আপনার যত যা কিছু লাগে অনলাইন দুনিয়ায় এক্সিস্ট করতে, সব কিছু কিন্তু সে তৈরি করে রাখছে। এবং মেটা চায় না আপনি তার ইকোসিস্টেম বা মেটাভার্সের বাইরে গিয়ে অন্য কোনো সিস্টেম ব্যবহার করেন। আপনি স্কাইপে ইউজ করবেন, এইটা মেটা চায় না। আপনি ইমো ইউজ করবেন, এইটা মেটা চায় না। এই জন্য মেটা কিন্তু সকল প্রোডাক্ট তৈরি করে রাখছে। এখন আপনার কনফিউজ হইতে পারে যে ভাই আপনি একবার মেটা বলতেছেন, একবার ফেসবুক বলতেছেন, দুটার মধ্যে মানে পার্থক্যটাকে? পার্থক্য হচ্ছে মেটা হচ্ছে মাদার কোম্পানি, মেটা হচ্ছে মার্ক জুকারবার্গ কাকুর প্রতিষ্ঠিত মাদার কোম্পানি। এবং এইখানে আপনি যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম পেজ, গ্রুপ, ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, এগুলো হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট। আর তার মাদার কোম্পানি হচ্ছে মেটা। যেরকম ইউনিলিভার একটা মাদার কোম্পানি, ইউনিলিভারের পাউডার আছে, পেপসোডেন্ট আছে, মানে অনেকগুলো প্রোডাক্ট আছে। তো এইগুলো হচ্ছে সেম লাইক প্রোডাক্ট। সো আই হোপ আপনার ডাউট ক্লিয়ার। আঁকা আঁকি কেউ না করবো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যখন হচ্ছে মেটা ইকোসিস্টেমের ভিতরে ঢুকবো, তখন আমাদের কাছে একটা প্রশ্ন চলে আসবে। প্রশ্নটা কি? আরে বাবা, এই জুমের আইকনটা যাচ্ছে না কেন? ওকে। প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ ফেসবুক কালেক্ট অল দ্য নেসেসারি ডাটা অ্যাবাউট আ অ্যাবাউট আ ইউজার অ্যান্ড হোয়াই? বিষয়টা হচ্ছে যে ফেসবুক কিভাবে একজন ব্যবহারকারী থেকে প্রয়োজনীয় ডাটা সংগ্রহ করে এবং কেন সংগ্রহ করে। প্রথমত আমরা বুঝি যে কিভাবে সংগ্রহ করে, এবং তারপর বুঝবো আমরা যে মেটা এই কাজটা কেন করে। নম্বর ওয়ান দেখেন, হোয়েন ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, একজন ব্যবহারকারী সম্পর্কে ফেসবুক কিভাবে প্রয়োজনীয় তথ্য বা ডাটা সংগ্রহ করে। প্রথমত আপনি একজন ব্যবহারকারী হিসাবে যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন কিন্তু আপনি আপনার নাম দেন, ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন, তখন ফেসবুক আপনার নামটা জানতে পারতেছে, যে আপনার নাম আক্কাস আলী, করিম আলী, মুকলেস আলী। আপনার নামটা কিন্তু ফেসবুককে আপনি বলে দিচ্ছেন। তারপরে আপনি কিন্তু আপনার
বার্থডে ডেটটা ফেসবুকে লিখে দেন, ঠিক আছে? তো ওইখান থেকে আপনার বয়স কত এইটাও কিন্তু ফেসবুক জানতেছে। তারপর প্রোফাইলটা ক্রিয়েট করার পরে আপনি হচ্ছে আপনার একটা ছবি দেন, তার মাধ্যমে ফেসবুক আপনাকেও দেখতে পাচ্ছে। তারপরে হচ্ছে আপনি কি স্টুডেন্ট, নাকি আপনি কোন ক্লাসে পড়েন, নাকি আপনি জব করেন, কোন কোম্পানিতে জব করেন, আপনার লোকেশন কোথায়, আপনার জিওগ্রাফিক্যাল ডাটা, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনার সম্পর্কে প্রাইমারি ইনফরমেশনগুলো কিন্তু ফেসবুক পেয়ে যাচ্ছে, আপনার সম্পর্কে প্রাইমারি ইনফরমেশন। এবং বাদবাকি ইনফরমেশন পাবে আপনার ব্যবহার, আপনার বিহেভিয়ার, আপনার আচার আচরণ, আপনার খাসলত থেকে। ওইটা কেমনে চলেন দেখে। 2 নম্বর বলতেছে বাই ট্র্যাকিং ইউর বিহেভিয়ার, আপনার সম্পর্কে সে আরও ডাটা সংগ্রহ করবে আপনার যে বিহেভিয়ার আছে ওইটা ট্র্যাক করে। এবং কেন সেইগুলো সংগ্রহ করে আমরা এইগুলো সম্পর্কে তো জানবই। তো বিহেভিয়ার ট্র্যাক করে সে কিভাবে আসলে আপনার সম্পর্কে ডাটা সংগ্রহ করে এইটাই চলেন আমরা ফেসবুকে দেখি। তো আমরা এইখানে আসলাম, ধরেন এইখানে আমি একটা লাইক দিতে পারি। এই যে দেখেন আমার সামনে একটা অ্যাড আসছে স্পোকেন ইংলিশে, কিভাবে বুঝলাম অ্যাড? এই যে দেখেন স্পন্সর লেখা আছে। তো এইখানে এসে আমি হচ্ছে ভিডিওটাকে প্লে করতে পারি। ভিডিওটাকে প্লে করে হচ্ছে আমি দেখতে পারি। ফেসবুক যদি দেখে যে আমি ভিডিওটা হচ্ছে 4 সেকেন্ড দেখলাম, তাহলে ফেসবুক মনে করবে যে আমার ভিডিও সম্পর্কে তেমন একটা আগ্রহ নাই, অথবা কিঞ্চিত আগ্রহ আছে। আমি যদি ভিডিওটা হচ্ছে অনেকখানি দেখি, ধরেন যে 90% দেখে ফেলছি, তার মানে ফেসবুক বুঝবে যে এই যে এই বিজ্ঞাপনটা আছে এইটা সম্পর্কে আমার অনেক অনেক বেশি আইডিয়া আছে, যেহেতু আমি 90% দেখে ফেলছি। আমি আরেকটু স্ক্রল করলাম, দেখেন ডাক্তার মাহমুদা বিতু ওনার একটা পোস্ট আপনার আমার সামনে আসছে। আমি যদি এইখানে হচ্ছে লাইক দিই, ফেসবুক বুঝে নিবে যে এই টাইপের পোস্ট আমি পছন্দ করি। আমি যদি এইখানে কমেন্ট করি, আমি যদি এটাকে শেয়ার করি, অথবা আমি যদি এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এটাকে ইন্টারেস্টেড ক্লিক করি, এটাকে যদি সেভ করি, এর লিঙ্কটা যদি কপি করি, এই যে আপনি কোন জিনিসগুলো পছন্দ করেন, কোন জিনিসগুলো পছন্দ না করেন, এইগুলো কিন্তু আপনি এইভাবে হচ্ছে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। তো আপনি ফেসবুকে এসে কোন ধরনের কন্টেন্টগুলোকে আপনি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এই কাজগুলো করেন, এইগুলো দেখার পরে ফেসবুক কিন্তু বুঝে ফেলে যে আপনি আসলে কি পছন্দ করেন, আপনি আসলে ফেসবুকে কি সার্চ করেন। ফেসবুকে আপনি যখন ভিডিওগুলো দেখেন তখন আপনি কোন টাইপের ভিডিও দেখেন। আপনি রাজনৈতিক কন্টেন্ট দেখেন, নাকি হচ্ছে আপনি হারিনাটের ভিডিও দেখেন, নাকি আপনি ফ্যাশনের ভিডিও দেখেন, নাকি আপনি গান দেখেন, মুভি দেখেন, নাকি আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ভিডিও দেখেন, নাকি আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কিত ভিডিও দেখেন। আপনি আসলে কোন টাইপের ভিডিও দেখেন, এইগুলো আপনার বিহেভিয়ার, আপনার লাইক কমেন্ট, এইগুলোর মাধ্যমে ফেসবুক কিন্তু খুব সহজেই ট্র্যাক করতে পারে। এই যে ধরেন আপনার সামনে একটা জুতার অ্যাডভার্টাইজ আসছে, আপনার জুতা সম্পর্কে কোনো আগ্রহই নাই, তাহলে আপনি কি করবেন? আপনি ঠুপ করে স্ক্রল করে চলে যাবেন, তার মানে ফেসবুক বুঝে নিবে যে জুতা সম্পর্কে আপনার আইডিয়া নাই, সরি আগ্রহ নাই। আবার এইখানে আপনার সামনে একটা অ্যাড আসছে, আপনি এটা দেখে একটু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে এখানে একটা ক্লিক করলেন, এই কন্টেন্টটা পড়লেন, তার মানে ফেসবুক বুঝে নিবে যে এইটা সম্পর্কে আপনার কিঞ্চিত হইলেও একটা আইডিয়া আছে। এবং ইটস নট অ্যাবাউট জাস্ট স্পন্সর, আপনার সামনে যখন অর্গানিক কন্টেন্টগুলো আসবে এইগুলোতেও যখন আপনি লাইক কমেন্ট করবেন, তখনও কিন্তু আপনার ইন্টারেস্ট সম্পর্কে, আপনার বিহেভিয়ার সম্পর্কে ফেসবুক কিন্তু জানতে পারবে। তো এইভাবে আপনার বিহেভিয়ারের মাধ্যমে কিন্তু ফেসবুক আপনি কোন ধরনের জিনিস পছন্দ করেন না করেন এইটা ফেসবুক বুঝতে পারে, ঠিক আছে? তো প্রথমত ফেসবুক একজন ব্যবহারকারী সম্পর্কে প্রাথমিক তথ্যগুলো কিভাবে পায়? যখন ওই ইউজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এবং দ্বিতীয়ত কিভাবে পায়? বাই ট্র্যাকিং ইওর বিহেভিয়ার, আপনার লাইক কমেন্ট, ভিডিও দেখা, পেজ লাইক করা, তারপরে হচ্ছে কোন টাইপের গ্রুপে আপনি যুক্ত আছেন, এই সমস্ত বিহেভিয়ার অ্যানালিসিস করে সে আপনার সম্পর্কে এই ডাটাগুলো কালেক্ট করে। এখন আপনার প্রশ্ন যে ভাই, ডাটাগুলো যে কালেক্ট করে আমি বুঝতে পারলাম, কিন্তু সে ঠিক কেন ডাটা কালেক্ট করে? এই কেনর উত্তরটা হচ্ছে এইখানে। এইখানে দেখেন, একটু কমপ্লিকেটেড বিষয়, বাট আমি আপনাকে একদম পানির মতো সহজ করে বোঝাবো। এইখানে আপনি কেনর উত্তরটা মনে রাখেন, আমি কিন্তু কেন ফেসবুক আপনার সম্পর্কে ডাটা কালেক্ট করে এটা কিন্তু আমি বলি নাই, আপনি জাস্ট মনে রাখেন, আমরা উত্তরটা এইখানে পাবো। এখানে কোশ্চেন দেওয়া আছে হাউ ইটস ডিটারমাইন্ড হুইজ অ্যাড ইউ সি। আপনি যে ফেসবুকে অ্যাডস দেখেন, আপনি আপনার নিউজ ফিডে যান, নিউজ ফিডে গিয়ে দেখেন আমি আমার নিউজ ফিডে এই অ্যাডটা দেখতে পাচ্ছি।
আমি আমার নিউজ ফিডে এই একটা দেখতে পাচ্ছি। এখন আপনি যদি ফেসবুকে আপনার নিউজ ফিডে যান, আপনিও কি সেম একটাই দেখতে পাবেন? উত্তর হচ্ছে না, আপনি দেখতে পাবেন না। আমি এখানে দেখেন আমার রাইট সাইডে এই যে দুইটা অ্যাড দেখতে পাচ্ছি, আপনিও কি আপনার নিউজ ফিডে এই সেম অ্যাড দুটো দেখতে পাবেন? উত্তর হচ্ছে না। আমি আমার নিউজ ফিডে যদি স্ক্রল করি এই পোস্টটা দেখতে পাচ্ছি, আপনিও কি আপনার নিউজ ফিডে সেম পোস্টটাই দেখতে পাবেন? উত্তর হচ্ছে না। কেন পাবেন না? কারণ এই যে আমার নিউজ ফিড, এই যে আমার নিউজ ফিড, এই যে আমার সামনে যা আসে, এইটাকে বলা হয় নিউজ ফিড। তো এই নিউজ ফিডটা ফেসবুক পার্সোনালি আমার জন্য কাস্টমাইজ করছে। আপনার নিউজ ফিড আমার নিউজ ফিড এক হবে না, বিকজ আপনি যা পছন্দ করেন, আপনার পছন্দের বিষয় দিয়ে ফেসবুক আপনার এই নিউজ ফিডটাকে কাস্টমাইজ করে তৈরি করছে। আর আমি যা পছন্দ করি তার উপর ভিত্তি করে ফেসবুক কাস্টমাইজ করে আমার নিউজ ফিডটা তৈরি করছে। সো আমি অর্গানিকভাবে যে কন্টেন্টগুলো দেখি স্পন্সর ছাড়া, ওই পোস্টগুলো আপনি দেখবেন না। আর আমি পেইড বা অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে যে পোস্টগুলো দেখি ওইগুলো আপনি দেখবেন না, বা আপনারটা আমি দেখব না। ঠিক আছে? এতটুকু যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এইটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আছে, এখানে আছে হাউ ইটস ডিটারমাইন্ড হুজ অ্যাড ইউ সি, মানে আপনি কোন অ্যাডটা দেখবেন। এই যে আমি এতক্ষণ বললাম যে আমার অ্যাড আপনি দেখবেন না, আপনার অ্যাড আমি দেখব না। তাহলে এইটা কিভাবে নির্ধারিত হয়, বা এইটা কে ঠিক করে দেয় যে আপনি কোন অ্যাড দেখবেন আর আমি কোন অ্যাড দেখব? এইটা আসলে কিভাবে নির্ধারিত হয়? এইটা এইভাবে নির্ধারিত হয়। কিভাবে হয়? আপনাকে এইটা বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ফেসবুক অ্যাড অকশন প্রসেস। আপনাকে কি করতে হবে? এই অকশন প্রসেসটা বুঝতে হবে। এখন ফেসবুক অ্যাডের অকশন প্রসেস কি? ফেসবুক অ্যাডটা মূলত দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে রিজার্ভেশন প্রসেস, এবং একটা হচ্ছে অকশন প্রসেস। আমরা এখানে অকশন প্রসেস নিয়ে আলোচনা করতেছি। রিজার্ভেশন হচ্ছে, রিজার্ভেশনটা আমরা সাইডে রেখে দিচ্ছি, আমরা এখন অকশন প্রসেস নিয়ে আলোচনা করতেছি। এখন আপনি বলবেন যে ভাই আমরা তো এখন ফেসবুক অ্যাডের প্র্যাকটিক্যাল করি নাই, আমরা অকশন প্রসেস নিয়ে কি বুঝবো? উত্তর হচ্ছে এই যে বিষয়গুলো আছে এইগুলো খুবই বেসিক জিনিস, এবং এগুলো আপনি যখন অ্যাডস ম্যানেজারে কাজ করবেন আপনার সামনে এত পরিমাণ আসবে, এত পরিমাণ আসবে, যে এইগুলো আপনার মুখস্থ করা বা মাইন্ডে চাপ নেওয়ার তেমন কোনো দরকারই পড়বে না। আপনি যখন ছোটবেলায় এবিসিডি শিখছেন আপনার আপনার অনেক কঠিন লাগছে, তাই না? বাট এখন আপনি দেখেন আপনি সব কিছু লিখতে গেলে এবিসিডি লাগে, যেগুলো আপনার হাতের মাথায় চলে আসে। সো এইটা নিয়ে আপনি কোনো চাপ নেবেন না, আপনাকে মুখস্থ করতে হবে না, আপনাকে ইভেন মনেও রাখতে হবে না। আপনি শুধুমাত্র আমার কথা শুনবেন, এক কান দিয়ে ঢুকাবেন, আরেক কান দিয়ে বের করে দিবেন, চাপ নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? তো এইখানে দেখেন আন্ডারস্ট্যান্ডিং দ্য ফেসবুক অ্যাডস অকশন প্রসেস। এখন অকশন প্রসেস মানে কি? অকশন মানে হচ্ছে প্রতিযোগিতা। ফেসবুক অ্যাডস একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে হচ্ছে আপনার কাজ করে। প্রতিযোগিতা মানে, প্রতিযোগিতা মানে হচ্ছে এই যে আমার নিউজ ফিড একটা জায়গা, এই জায়গাটা দখল করার জন্য কিন্তু হিউজ পরিমাণ অ্যাডভার্টাইজার লড়াই করতেছে। ওই সমস্ত অ্যাডভার্টাইজারদের মধ্য থেকে যিনি জয়লাভ করে, প্রতিযোগিতার মধ্যে তো জয়লাভ করতে হয়, জয় পরাজয় থাকে, তাই না? তো ওই যে হাজার হাজার অ্যাডভার্টাইজার লড়াই করতেছে, ওইখানে যিনি বা যার অ্যাডটা জয়লাভ করবে তার অ্যাডটাই শুধুমাত্র আমার নিউজ ফিডে দেখাবে। যেহেতু আমার নিউজ ফিডের জায়গা অল্প, শুধুমাত্র এতটুকু জায়গা, এবং এতটুকু জায়গা দখল করার জন্য অনেকগুলো অ্যাডভার্টাইজার লড়াই করতেছে, সবার অ্যাড তো আর মেটা আমাকে দেখাইতে পারবে না। এই জন্য ওই ব্যক্তিদের মধ্য থেকে যাদের অ্যাডটা উইন করবে বা যেই প্রতিযোগী জয়লাভ করবে, শুধুমাত্র ওই প্রতিযোগীর অ্যাডটা একজন ব্যবহারকারী হিসাবে আমি এখানে দেখব। তো ওই যে প্রতিযোগিতাটা বা অকশন প্রসেসটা, আমরা এইটাই এইখানে দেখব যে ওই প্রতিযোগিতাটা আসলে কিভাবে অনুষ্ঠিত হয়, বা ফেসবুকের অকশন প্রসেসটা কি। এইখানে দেখেন উনি হচ্ছেন একজন ব্যবহারকারী যার বয়স হচ্ছে 25, যার ইন্টারেস্ট বা আগ্রহ আছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, পাশাপাশি হচ্ছে স্পোর্টস সম্পর্কে, পাশাপাশি ফ্রুটস সম্পর্কে। একজন ব্যক্তি তো শুধুমাত্র একটা বিষয় সম্পর্কে ইন্টারেস্ট থাকে না, তার অনেকগুলো বিষয় সম্পর্কে ইন্টারেস্ট থাকে। তার হচ্ছে মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্ট থাকতে পারে, তার হচ্ছে স্পোর্টস সম্পর্কে থাকতে পারে, ফুডস সম্পর্কে ইন্টারেস্ট থাকতে পারে, পাশাপাশি বন্ধুর গার্লফ্রেন্ড সম্পর্কে ইন্টারেস্ট থাকতে পারে। ঠিক আছে? এবং তার লোকেশন হচ্ছে ঢাকা। অনেকে হাসতেছে।
আচ্ছা, তার এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তো এইখানে দেখেন উনি একজন ব্যবহারকারী, এবং এইখানে দেখেন কিছু অ্যাড আছে। ইনি হচ্ছে অ্যাড নম্বর 1, ইনি হচ্ছে অ্যাডভার্টাইজার নম্বর 2, ইনি হচ্ছে অ্যাডভার্টাইজার নম্বর 3। এই তিনজন ব্যক্তি চায় এই ব্যক্তিকে অ্যাড দেখাইতে, এবং এই ব্যক্তির যে অ্যাডটা, এই ব্যক্তি এখানে ইন্টারেস্ট সিলেক্ট করছে ডিজিটাল মার্কেটিং, মানে যেই ব্যক্তি ডিজিটাল মার্কেটিং পছন্দ করে ওই ব্যক্তিকে ইনি অ্যাড দেখাইতে চাইবে। তো দেখেন, এই ব্যক্তি কিন্তু ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, তার মানে ইনার প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে ইনি পড়ে গেছে। তারপরে এর বয়স হচ্ছে 25, আর উনি যাকে অ্যাড দেখাইতে চায় তার সর্বনিম্ন বয়স শুরু হয় 18 থেকে 35 বছর পর্যন্ত। তো 25 তো এর ভিতরেই পড়ে, তাই না? তো ওনার দ্বিতীয় সেকেন্ড ক্রাইটেরিয়ার ভিতরে কিন্তু এই ভদ্রলোকটা পড়তেছে। তারপরে উনি যাদেরকে অ্যাড দেখাইতে চায় তাদের লোকেশন হইতে হবে ঢাকার ভিতরে। ঠিক আছে, ধরেন আপনি এরকম একটা বিজনেস করেন যে আপনি ঢাকার ভিতরে আপনার প্রোডাক্টটাকে ডেলিভারি করতে পারবেন, এর বাইরে আপনি করতে পারবেন না। এই জন্য আপনাকে তো লোকেশন সিলেক্ট করতে হবে। ধরেন আপনি পাঞ্জাবি বিক্রি করবেন, এখন পাঞ্জাবি আপনার বিজ্ঞাপনটা কে দেখবে? আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড সবাইকে দেখান, জাপান থেকে যদি একজন আপনার পাঞ্জাবি অর্ডার করে, আপনি কি ডেলিভারি করতে পারবেন বিমান যোগে? পসিবল তো না, তাই না? তো আপনার প্রোডাক্ট নিশ্চয়ই পুরো পৃথিবীবাসীর জন্য না, একটা নির্দিষ্ট বয়সের, সরি, একটা নির্দিষ্ট লোকেশন মানুষের জন্য। তো এই ভদ্রলোক যে বিজনেসটা করে এটা শুধুমাত্র ঢাকার মানুষের জন্য। তো ওনার অ্যাডটা যারা দেখবে ওরা ঢাকাবাসী, এই ভদ্রলোক কিন্তু ঢাকা থাকে। তো দেখেন ওনার তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে এই ভদ্রলোক পড়ে গেছে, তার মানে ওনার এটা দেখার জন্য এই ভদ্রলোক কিন্তু পারফেক্ট ওয়ান। তারপর দেখেন উনি একজন অ্যাডভার্টাইজার, ওনারও সেম, যারা মার্কেটিং পছন্দ করে তাদেরকে উনি অ্যাড দেখাতে চান, এই লোকের ফার্স্ট ক্রাইটেরিয়ার সঙ্গে মিলে গেছে, এবং এইজ হচ্ছে ওনার 20 থেকে 30, এই দ্বিতীয় ক্রাইটেরিয়ার মধ্যে উনি পড়ে গেছে। এবং থার্ড, ওনার লোকেশন হচ্ছে বাংলাদেশ, এবং ঢাকা যেহেতু বাংলাদেশের ভিতরেই, তো ওনার ক্রাইটেরিয়ার ভিতরেও কিন্তু এই ভদ্রলোক পড়ে গেছে। এখন আপনি থার্ডটার মধ্যে আসেন। এই ভদ্রলোক সিলেক্ট করছে যে যারা যারা স্পোর্টস পছন্দ করে ওদেরকে উনি অ্যাড দেখাইতে চাইবেন। এখন যারা স্পোর্টস পছন্দ করে ওদেরকে উনি কেন অ্যাড দেখাইতে চাইবেন? বিকজ অফ যারা স্পোর্টস পছন্দ করে, ধরেন যে এই ব্যক্তি স্পোর্টস জার্সি বিক্রি করে, তাহলে যারা স্পোর্টস পছন্দ করে ওনার ওনার কাছ থেকে জার্সি কিনতে পারে। হইতে পারে যে উনি স্টাম্প বিক্রি করে, উনি ব্যাট বিক্রি করে, উনি বল বিক্রি করে, অর্থাৎ স্পোর্টস রিলেটেড কোনো আইটেম বা প্রোডাক্ট উনি বিক্রি করতে পারে। এই জন্য যারা স্পোর্টস পছন্দ করে ওদেরকে উনি ওনার অ্যাডটা দেখাইতে চায়, ঠিক আছে। তো এই ভদ্রলোক যেহেতু স্পোর্টসও পছন্দ করে, এই জন্য ওনার ক্রাইটেরিয়ার মধ্যেও কিন্তু এই ব্যক্তি পড়তেছে। তারপর উনি এই গ্রুপ সিলেক্ট করেছে 18 থেকে 26, এবং ওনার লোকেশনও ঢাকা। তো দেখেন ওনার যে ক্রাইটেরিয়া সেম ইনার সাথে কিন্তু মিলে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের সামনে দুইটা প্রশ্ন আসে। নম্বর ওয়ান প্রশ্ন হচ্ছে, যেহেতু তিনটা অ্যাডভার্টাইজারই এই ব্যক্তিকে অ্যাড দেখাইতে চায়, তাহলে এই ব্যক্তি আসলে কার অ্যাড দেখবে? এটা টাইম সবার অ্যাড তো দেখা পসিবল না। কেন পসিবল না? আমরা এখানে একটা ইউজার দিয়ে উদাহরণ দিচ্ছি, আর এইখানে আমরা তিনটা ইউজার দিয়ে উদাহরণ দিচ্ছি। বাস্তবতা হচ্ছে ব্যবহারকারীও কিন্তু একজন না, আর অ্যাডভার্টাইজারও কিন্তু তিনজন না। ব্যবহারকারীও কোটি কোটি আছে, অ্যাডভার্টাইজারও লক্ষ লক্ষ আছে। কিন্তু আপনি যদি তুলনামূলকভাবে হিসাব করেন, তাহলে ব্যবহারকারীর চেয়ে অ্যাডভার্টাইজারের সংখ্যা বেশি। এখন ব্যবহারকারীর চেয়ে অ্যাডভার্টাইজারের সংখ্যা বেশি মানে এই না যে আপনার হচ্ছে ব্যবহারকারী যদি 1000 হয় অ্যাডভার্টাইজার 3000, বিষয়টা কিন্তু এইরকম না। বিষয়টা হচ্ছে একজন অ্যাডভার্টাইজার তো আর একজন মানুষকে অ্যাড দেখায় না, একজন অ্যাডভার্টাইজার লক্ষ লক্ষ মানুষকে অ্যাড দেখায়, ওই হিসাবে বলতেছি, ঠিক আছে। এখন আপনি যখন ফেসবুকে যাবেন, আপনি তো ফেসবুকে আর অ্যাড দেখতে যান নাই, আপনি এরকম অর্গানিক পোস্ট দেখতে গেছেন, যে পোস্টগুলো পেইড অ্যাডভার্টাইজিং ছাড়া সাধারণভাবে আসে। এবং আপনি দুইটা একটা অর্গানিক পোস্ট দেখার পরে দেখেন, আমি গুনি, একটা অর্গানিক পোস্ট দেখেন, একটা পরে অ্যাড চলে আসছে। এই যে একটা, দুইটা, দেখেন দুইটা অ্যাড আপনার অর্গানিক পোস্টের পরেই একটা অ্যাড চলে আসছে। এখন আপনি ফেসবুকে এসে যদি দেখেন যে আপনার সামনে কোনোই অর্গানিক পোস্ট নাই, সব শুধু অ্যাডই আসতেছে, অ্যাডই আসতেছে, অ্যাডই আসতেছে, তাহলে কি আপনার ফেসবুকের এক্সপিরিয়েন্স ভালো হবে? বা আপনি কি আদৌ ফেসবুকটা স্ক্রল করতে চাইবেন? তাহলে আপনি ফেসবুক থেকে চলে যাবেন। যদি আপনি ফেসবুক থেকে চলে যান, তাহলে ফেসবুক আপনাকে অ্যাড দেখাইতে পারবে না, এবং ফেসবুকের ইনকাম হবে না, ফেসবুকের বিজনেস হবে না। তো এই জন্য ফেসবুক আপনাকে অর্গানিক পোস্ট দেয় 2 থেকে 3টা, তারপরে একটা করে অ্যাড দেখায়।
ঠিক আছে? তো যেহেতু অ্যাডভার্টাইজারদের সংখ্যা অনেক বেশি, ওই তুলনায় ইউজারদের সংখ্যা কম, এই জন্য ফেসবুক চাইলেও সকল অ্যাডভার্টাইজারকে কিন্তু ওর মানুষের নিউজ ফিডে স্পেস করে দিতে পারে না। এই জন্য এই তিনটা অ্যাডভার্টাইজারদের থেকে কিন্তু একজনই জিতবে, এবং একজনই এই ভদ্রলোককে অ্যাড দেখাইতে পারবে। তো এই যে এইখানে কোন ভদ্রলোক জিতবে অকশন প্রসেসের মধ্যে, এবং কার একটাই ইউজার ভদ্রলোক দেখবে, এই যে প্রসেসটা, এই যে প্রতিযোগিতার প্রসেসটা, এইটাকেই বলা হয় অকশন প্রসেস। ঠিক আছে? আপনার স্কুলে একটা স্পোর্টস প্রতিযোগিতা আছে, এবং ওইখানের প্রতিযোগিতার প্রসেস হচ্ছে দৌড় খেলায় যিনি সবার আগে ফার্স্ট হইতে পারবে উনি প্রতিযোগিতায় জিতবে। বিস্কুট খেলায় যিনি উপরে সুতো থেকে বিস্কুট মুখে কামড় দিয়ে খেতে পারবে উনি প্রতিযোগিতায় জিতবে। এরকম রুলস থাকে না? তো এরকম এই অকশন প্রসেসে যা জিতবে উনি ওনার একটা দেখতে পারবে, দেখাইতে পারবে ওনাকে, যেহেতু সবাই অ্যাড দেখাইতে চায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, কোন অকশন প্রসেসের মাধ্যমে বা কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলে এই তিনটা অ্যাডভার্টাইজারদের মধ্যে একজন জিততে পারবে, ওই শর্তগুলো কি কি, প্রতিযোগিতার শর্তগুলো কি কি, এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে এইখানে আমরা গত শীটের মধ্যে আমরা বলছিলাম যে ফেসবুক আমাদের প্রাইমারি ডাটা কালেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মধ্য দিয়ে এবং আমাদের বিহেভিয়ার ট্র্যাক করার মধ্য দিয়ে, এই যে ডাটাগুলো ফেসবুক কালেক্ট করে, কেন কালেক্ট করে আমরা বলছিলাম, প্রশ্নটা আই হোপ আপনার মনে আছে। তার উত্তর হচ্ছে, ফেসবুক আপনাকে বিজ্ঞাপন দেখাইতে চায়, ফেসবুক অ্যাড দেখাইতে চায়, এই জন্য ফেসবুক আপনার ডাটা কালেক্ট করে। ফেসবুক যে দেখে যে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত অনেক ইন্টারেস্টেড, আপনি মার্কেটিংয়ের গ্রুপে যুক্ত আছেন, পেজে যুক্ত আছেন, এই টাইপের ভিডিওগুলো দেখেন, তাহলে ফেসবুক বুঝে নেয় যে আপনি মার্কেটিংয়ে, ডিজিটাল মার্কেটিং শিখতে ইন্টারেস্টেড, তো আপনাকে ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড যে বিজ্ঞাপনগুলো আছে সেইগুলো দেখায়। তো ফেসবুক আপনাকে যখন ওই বিজ্ঞাপনগুলো দেখায়, ফেসবুক টাকা পায়। তো খুব সিম্পল জিনিস যে ফেসবুক বিজ্ঞাপন দেখানোর জন্য আপনি কিসে ইন্টারেস্টেড ওইটা ফেসবুক হচ্ছে কালেক্ট করে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অকশন প্রসেস, কোন অকশন প্রসেস? তো আমরা নেক্সট পেজে যাই। এইখানে দেখেন বলতেছে ফেসবুক অ্যাডস অকশন প্রসেস আর ডিটারমাইন্ড থ্রু আ প্রসেস। ফেসবুক অকশন প্রসেস কিছু বিষয়ের উপর নির্ভর করে। নম্বর ওয়ান, হু দ্য অ্যাড উইল বি শোন টু, কোন ব্যক্তি একটা দেখবে। হোয়াই ইট উইল বি শোন, যেই ব্যক্তি একটা দেখবে সে আসলে কেন দেখবে। হোয়েন ইট উইল বি শোন, কখন এই অ্যাডটা দেখা যাবে। তারপর হাউ মাচ মানি ইট উইল কস্ট। এই যে আমরা ফেসবুকে অনেক সময় বলি না যে এদের কস্ট অনেক বেড়ে যাচ্ছে, এদের খরচ অনেক বেড়ে যাচ্ছে, আবার আমরা অনেক সময় বলি যে তুমি এত কম খরচে কিভাবে এতগুলো সেল নিয়ে আসলা, মানে কখন খরচ কমে কখন খরচ বাড়ে, বা কি পরিমাণ টাকা আসলে এই অ্যাডের মধ্যে খরচ হবে, এইটা কিভাবে নির্ধারিত হয়? এইটাই হয় অকশন প্রসেসের মাধ্যমে। বা যারা আপনারা হচ্ছে ইউএস ইউকেতে অ্যাড রান করেন, আপনারা দেখেন যে ওইখানে সিপিসিটা অনেক হাই, মানে একটা সেল নিয়ে আসতে হইলে আপনার $70 $80 খরচ করতে হয়। আবার বাংলাদেশের কন্ডিশনে আপনি চিন্তা করেন, জেনারেল একটা প্রোডাক্টের সেল নিয়ে আসতে হয়তো বা আপনার নর্মাল ভাবে $1 বা $1.50 খরচ করতে হয়, তাহলে আমেরিকাতে কেন আপনাকে $100 পর্যন্ত খরচ করতে হয় একটা সেল নিয়ে আসতে হইলে? আপনি যত বড় মার্কেটারই হন, এই যে জিনিসগুলো আছে, মানে কখন অ্যাডের খরচ বাড়ে কখন কমে, কেন বাড়ে কেন কমে, কোন ব্যক্তি আপনার অ্যাডটা দেখবে এবং সে কেন অ্যাডটা দেখবে, এই যে আপনার মনে যে প্রশ্নগুলো আছে, এইটা ঠিক করে হচ্ছে অকশন প্রসেস। তো এইটা আবার কি জিনিস চলেন দেখি। তো প্রথমত আমরা জানবো যে এদের খরচ কত হবে, এটা কিভাবে ঠিক হয়। এখানে দেখেন আছে টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু ইকুয়াল টু অ্যাডভার্টাইজার বিট, তারপরে এস্টিমেটেড অ্যাকশন রেশিও, ক্লিক ওর কনভার্সন রেট, তারপরে হচ্ছে রিলেভেন্স অ্যান্ড অ্যাড কোয়ালিটি। আচ্ছা, আমি এই পর্যন্ত যে সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলছি, আমরা কি সবাই বুঝতে পারছি, নাকি আমার কথা অনেক জটিল লাগতেছে? আচ্ছা, আমি একটু আনমিউট করি, অনেকক্ষণ হয়ে গেছে। হোস্ট টুল, ইয়েস, নাও ইউ ক্যান আনমিউট। এখন সবাই আনমিউট হতে পারবেন। জি ভাইয়া ভাইয়া ভিডিওগুলোর রেকর্ড তো দিয়ে এবার দিবেন না? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, রেকর্ড তো অবশ্যই দেওয়া হবে। আমি যা কিছু বলতেছি মাথার উপর দিয়ে যাচ্ছে,
এরকম কেউ কি আছে মাথার না মাথার না উপর ভাই, দিয়ে যাচ্ছে? ওকে, না না। আপনারা না ভাই। খুবই ওকে, আপনারা খুবই ট্যালেন্টেড। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই একটু স্লো হইলে ভালো হইতো। আচ্ছা, আরো স্লো হলে ভালো হবে। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমরা এটা তো বললাম, তো এখানে আমরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এক্সপ্লেনেশন করবো, দেয়ার ইজ নো ইস্যু। তো টোটাল ভ্যালুটা বোঝার আগে আমরা এই তিনটা জিনিস বুঝি, যে অ্যাডভার্টাইজার বিট কি, এস্টিমেটেড অ্যাকশন রেট কি, এবং রিলেভেন্ট এন্ড কোয়ালিটি কি। এখানে দেখেন লেখা আছে অ্যাডভার্টাইজার বিট দ্য অ্যামাউন্ট অ্যাডভার্টাইজার আর উইলিং টু পে ফর অ্যান অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে ক্লিক, কনভার্সন, সিপিসি এটসেট্রা। কনভার্সন, সিপিসি এটসেট্রা আমরা পরে বুঝবো, এখন শুধুমাত্র অ্যাকশনের ক্লিকটাকে বুঝি। অ্যাডভার্টাইজার বিট হচ্ছে যেই টাকাটা একজন অ্যাডভার্টাইজার প্রত্যেকটা অ্যাকশনের বিপরীতে দিতে চায়। এখন অ্যাডভার্টাইজারকে, যারা ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, যারা ফেসবুকে অ্যাড রান করতেছে তারাই অ্যাডভার্টাইজার। মনে করেন দারাজ কোম্পানি অথবা কি বলা হয় স্যামসাং কোম্পানি, তাদের একটা নিউ ফোন রিলিজ হয়েছে, তো ওরা একটা ফেসবুকে একটা অ্যাড রান করছে, তাহলে স্যামসাং যে কোম্পানি যে অ্যাড রান করছে ওরাই অ্যাডভার্টাইজার। দারাজ কোম্পানি অ্যাড রান করছে, দারাজই একটা অ্যাডভার্টাইজার। আপনার হচ্ছে ক্লোজ আপ কোম্পানি অ্যাড রান করছে, তাহলে ক্লোজ আপই অ্যাডভার্টাইজার। মানে যে অ্যাড দেয় সেই তো অ্যাডভার্টাইজার, তাই না? তো অ্যাডভার্টাইজার প্রত্যেকটা অ্যাকশনের জন্য যেই পরিমাণ টাকা দেয় এইটাকেই বলা হয় অ্যাডভার্টাইজার বিট। এখন ভাইয়া অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ। ধরেন আপনার সামনে একটা পোস্ট আসছে, আপনি এখানে একটা লাইক করলেন, এইটা একটা অ্যাকশন। আপনি এখানে একটা কমেন্ট করতে পারেন, এইটা একটা অ্যাকশন। আপনি এখানে শেয়ার করতে পারেন, এইটা একটা অ্যাকশন। অথবা আপনার সামনে একটা অ্যাড আসছে এরকম, আপনি এখানে হচ্ছে সেন্ড মেসেজে ক্লিক করতে পারেন, এইটা একটা অ্যাকশন। আপনি এখানে একটা ক্লিক, মানে আপনি যা করেন, আপনি আপনার প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ক এক একটা অ্যাকশন। ঠিক আছে, আর টোটাল কাজটা মিলিয়ে হচ্ছে আপনার বিহেভিয়ার, আপনার আচার ব্যবহার। ঠিক আছে, আপনার টোটাল। আর আপনি সিঙ্গেল যে কাজটা করেন এইটা হচ্ছে একটা অ্যাকশন। ঠিক আছে, সো অ্যাকশন এবং বিহেভিয়ার কি আমরা বুঝতে পারছি নাকি? এই যে তন্ময়দত্ত ভাইয়া, ওনার একটা যে আপনি দেখতেছেন এইটা হচ্ছে একটা অ্যাকশন। আপনি যদি বুক নাওতে ক্লিক করেন তাহলে এইটা একটা অ্যাকশন। তো ফেসবুকে মানুষ দুই ভাবে বা দুইটা নিয়মে টাকা দিতে পারে। একটা হচ্ছে মানে ইউজার প্রত্যেকটা ক্লিক করবে, প্রত্যেকটা অ্যাকশনের বিপরীতে ধরেন ফেসবুকে 5 টাকা করে দিল অ্যাডভার্টাইজার, এইটা করতে পারে। আর ধরেন যদি ভিডিও অ্যাড হয়, তাহলে ধরেন যে যখন 1,000 রিচ হবে বা 1,000 ইমপ্রেশন হবে, এর বিপরীতে ফেসবুককে সে 1,000-এর ভিত্তিতে একটা অ্যামাউন্টের টাকা দিল। এইটা একটা বিডি স্ট্র্যাটেজি হইতে পারে। এখন বিডি স্ট্র্যাটেজি বা বিট ক্যাপ এইগুলো নিয়ে আমাদের খুবই ডিটেলস এক্সট্রা ক্লাসই থাকবে। তো বিডি স্ট্র্যাটেজি কিভাবে ঠিক করে এইটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি যেইটা বলার ট্রাই করতেছি আপনি শুধুমাত্র এইটাই বোঝেন। নর্মালি আমরা তো জানি পেড অ্যাড মানে টাকা দিয়ে অ্যাড রান করা। এখন আমরা টাকাটা ফেসবুককে দুই ভাবে দিতে পারি। নম্বর ওয়ান, প্রত্যেকটা অ্যাকশনের বিপরীতে টাকা দেওয়া। মানে কোনো, আমি ধরেন এই অ্যাডটা রান করছি, আপনি একজন ব্যবহারকারী, আপনি আইসা ভিডিওটা প্লে করছেন, ভিডিওটা প্লে করছেন মানে আপনি একটা অ্যাকশন নিছেন। না হলে ধরেন আপনি বুক নাওতে জাস্ট লিঙ্কে ক্লিক করছেন, করছেন মানে আপনি একটা অ্যাকশন নিছেন। এই অ্যাকশনের বিপরীতে এজ এ অ্যাডভার্টাইজার আমাকে ফেসবুককে একটা অ্যামাউন্ট টাকা দিতে হবে। এটা হইল এক ধরনের বিডি স্ট্র্যাটেজি। নম্বর টু বিডি স্ট্র্যাটেজি হচ্ছে, আমি ফেসবুককে বললাম ডিয়ার ফেসবুক, আমি প্রত্যেকটা অ্যাকশনের বিপরীতে টাকা দিতে পারবো না, তুমি আমার ভিডিওটা মানুষের সামনে নিয়ে যাও, এবং 1,000 মানুষ যখন ভিডিওটা দেখবে বা দেখে ফেলবে, ওই 1,000 ভিউজের বিনিময়ে তুমি আমার কাছ থেকে ফর এক্সাম্পল 500 টাকা নিবা। এইটা হচ্ছে এক ধরনের বিডি স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো আপনি 1,000 মানুষের দেখার বিপরীতে যে টাকা দিবেন ওইটা আপনি আপাতত একটু সাইডে সরায় রাখেন। আপনি টাকা দিচ্ছেন প্রত্যেকটা অ্যাকশনের বিপরীতে। অ্যাকশন কি? এই যে বুক নাওতে ক্লিক, যে কেউ ক্লিক করলো,
এবং ক্লিক করার মাধ্যমে বা এর বিপরীতে আপনি ফেসবুকে টাকা দিচ্ছেন, আর এইটা হচ্ছে একটা অ্যাকশন। এখন এই যে আপনার বুক নাওতে কেউ ক্লিক করলো মানে সে একটা কি নিল, একটা অ্যাকশন নিল। এখন এই যে অ্যাকশনের বিপরীতে সে যে বুক নাওতে ক্লিক করে একটা অ্যাকশন নিল, এই অ্যাকশনের বিপরীতে আপনি 5 টাকা দিতে চান, তাহলে আপনার অ্যাডভার্টাইজার বিট হচ্ছে 5 টাকা। আপনি 10 টাকা দিতে চান, তাহলে আপনার অ্যাডভার্টাইজার বিট হচ্ছে 10 টাকা। আপনি 20 টাকা দিতে চান, তাহলে আপনার অ্যাডভার্টাইজার বিট হচ্ছে 20 টাকা। অ্যাডভার্টাইজার বিট মানে অ্যাডভার্টাইজার মেটাকে যেই অ্যামাউন্টটা পেইড করে একটা অ্যাকশনের বিপরীতে। তো অ্যাডভার্টাইজার বিট জিনিসটা কি, এইটা আই হোপ আপনি বুঝতে পারছেন। এখন আমরা এইখানে আপনাকে বলছিলাম যে কোন অ্যাডটা ফেসবুকে শো হবে, এইটা একটা অকশন প্রসেসের মাধ্যমে নির্ধারিত হয়, একটা প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হয়। আমরা বলছিলাম না যে একটা প্রতিযোগিতার মাধ্যমে কোন একটা ইউজারের সামনে যাবে, এইটা নির্ধারিত হয়। এখন আপনার মনের প্রশ্ন ছিল যে ভাই, ঠিক কোন প্রতিযোগিতার মধ্য দিয়ে এটা নির্ধারিত হয়, বা প্রতিযোগিতার মধ্যে কোন কোন প্রশ্ন থাকে, এইগুলো বলছিলাম না। তো এইটার উত্তর হচ্ছে এইখানে। উত্তরটা কি, দেখো, তোমার যেই প্রতিযোগিতার মাধ্যমে তোমার অ্যাডটা শো হবে নাকি তোমার কম্পিউটার অ্যাডটা শো হবে, এইটা এই 3টা প্রশ্নের মাধ্যমে নির্ধারিত হয়। এবং এই 3টা প্রশ্নের মাধ্যমে যার মানটা বা যার রেজাল্ট সবচেয়ে বেশি হয়, তার অ্যাডটাই নিউজ ফিডে শো হয়। তার প্রথমটা হচ্ছে অ্যাডভার্টাইজার বিট। আপনার অ্যাডভার্টাইজার বিট যত বেশি হবে, আপনার একটা নিউজ ফিডে যাওয়ার সম্ভাবনা ততটাই বেশি হবে। অর্থাৎ আপনি যদি ফেসবুকে বেশি টাকা দেন, তাহলে আপনি বেশি নম্বর পাবেন। এটা হচ্ছে নম্বর 1। আচ্ছা, নম্বর 2 দেখি। এস্টিমেটেড অ্যাকশন রেট। এস্টিমেটেড অ্যাকশন রেট মানে আপনি যেই অ্যাডটা রান করছেন, তার কন্টেন্ট কোয়ালিটি কীরকম, ভিডিওটা কীরকম, আপনি যে ক্যাপশনটা লিখছেন ওইটা কীরকম, আপনি যে একটা শপ নাও, বাই নাও, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এরকম একটা অ্যাকশন বাটন দিছেন, বা যাকে আমরা বলি কল টু অ্যাকশন বাটন, এইটার মধ্যে মানুষ ইন্টারঅ্যাক্ট করতেছে কিনা, ক্লিক করতেছে কিনা, এইটা একটা পয়েন্ট। তো আপনার এই অ্যাডটা ওভারঅল কীরকম, এর উপর ভিত্তি করে ফেসবুক আপনাকে একটা আনুমানিক অ্যাকশন রেট দিবে। যে আপনার অ্যাকশন রেট হচ্ছে, হাইপোথেটিক্যালি এটা হবে, আপনার অ্যাকশন রেট হচ্ছে 10, আপনার অ্যাকশন রেট হচ্ছে 5। আপনার অ্যাড কোয়ালিটি যত ভালো হবে, ফেসবুক আপনাকে তত বেশি অ্যাকশন রেট দিবে। ধরেন আপনার অ্যাডভার্টাইজার বিট হচ্ছে 5, আপনাকে অ্যাকশন রেট দিছে 5, তার মানে আপনি অলরেডি 10 নম্বর পেয়ে গেছেন এই 2টা প্রশ্নে। এবং তারপর হচ্ছে রিলেভেন্সি অ্যান্ড অ্যাড কোয়ালিটি। এখন ভাই, রিলেভেন্সি এবং অ্যাড কোয়ালিটি কি? খুবই সিম্পল একটা বিষয়। আমরা রিলেভেন্ট এবং ইরিলেভেন্ট এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আপনি ধরেন হুজুর মানুষ, আপনি হুজুর মানুষ, আপনি ইউটিউবে যান একটু ওয়াজ, গজল বা ইসলামিক যে জিনিসপত্রগুলো আছে এইগুলো দেখার জন্য। এখন আপনি ইউটিউবে গিয়ে দেখেন যে আপনার সামনে যত ধরনের ডিস্কো ডান্স আছে, এইগুলো আপনার সামনে চলে আসে, যেইগুলো আপনি কখনোই দেখেন না, আপনি দেখতে পছন্দই করেন না। তাহলে এই যে যা আপনি পছন্দ করেন না, এইটা হচ্ছে আপনার জন্য ইরিলেভেন্ট। আর ধরেন আপনি যা পছন্দ করেন, আপনি ওয়াজ পছন্দ করেন, আপনি গজল পছন্দ করেন, আপনি নাচ পছন্দ করেন, আপনি তেলাওয়াত পছন্দ করেন, আপনি যাহা পছন্দ করেন তাহা যদি আপনার নিউজ ফিডে আসে, তাহলে এইটা হচ্ছে আপনার রিলেভেন্ট, মানে আপনার সঙ্গে যায়। এখন কোয়ালিটি জিনিসটা কি? আপনি যে অ্যাডটা রান করতেছেন বা যে অ্যাডের ক্রিয়েটিভটা আপনি দিচ্ছেন, এর কোয়ালিটি আসলে কি রকম? মানুষ কি আপনার এর প্রতি লাইক করতেছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, সেভ করতেছে, লিঙ্ক কপি করতেছে, মানুষ কি পছন্দ করতেছে, দেখে কমেন্টে ওয়াও ওয়াও বলতেছে? যদি এইগুলো বলে থাকে, তাহলে আপনার অ্যাড কোয়ালিটি এবং রিলেভেন্সি খুবই ভালো। অন দ্য আদার হ্যান্ড, মানুষ আপনার অ্যাড দেখে আপনাকে ডিসলাইক করতেছে, বা আপনার অ্যাডের মধ্যে কেউ ফিরাও তাকাচ্ছে না, আপনাকে লাইক কমেন্ট করতেছে না, আপনার অ্যাডটাকে রিপোর্ট করে দিচ্ছে। কি করে করে আমরা একটু দেখি।
এই যে দেখেন এই একটা আমার সামনে আসছে, আমি এখানে ক্লিক করে আমার একটা ভাল লাগে নাই, তো আমি এখান থেকে ধরেন অ্যাড হাইড করে দিলাম, না হলে আমি রিপুট অ্যাড করলাম। এই যে এই কাজগুলো যদি আমি করি এজ এ অডিয়েন্স, তাহলে এইটা হবে ইরিলেভেন্ট। তো আপনার অ্যাডের সাথে যদি এরকম কিছু ঘটে, তাহলে কিন্তু আপনার এই যে স্কোরটা কমে যাবে। ঠিক আছে, আপনার টোটাল ভ্যালুটা কমে যাবে। টোটাল ভ্যালুর প্রথম পয়েন্ট পয়েন্ট হচ্ছে অ্যাডভার্টাইজার বিট ভালো হইতে হবে, তারপর এস্টিমেটেড অ্যাকশন রেট ভালো হইতে হবে, তারপর রিলেভেন্সি এবং অ্যাড কোয়ালিটি ভালো হইতে হবে। এইখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে। অ্যাডভার্টাইজার বিট দ্য অ্যামাউন্ট অ্যাডভার্টাইজার আস উইলিং টু পে ফর অ্যান অ্যাকশন। এখন এস্টিমেটেড অ্যাকশন রেট জিনিসটা কি, যে এইটা কি, এটার অফিসিয়াল সংজ্ঞা আছে। ফেসবুক প্রেডিকশন অফ হাউ লাইকলি আ ইউজার ইজ টু টেক ইউ ডিজায়ার অ্যাকশন আফটার সেইং এট। ঠিক আছে, মানে আপনার এডটা দেখার পরে ফেসবুকের যে ব্যবহারকারীরা আছে তারা কি পরিমাণ আপনার সঙ্গে, হাউ লাইকলি ইউজার টেক ডিজায়ার, মানে তারা কি পরিমাণ অ্যাকশন নেয় আর কি আপনার এটা দেখার পরে। অ্যাকশন মানে হচ্ছে ক্লিক হইতে পারে, এঙ্গেজমেন্ট হইতে পারে, বা আপনার প্রোডাক্টটা বাই হইতে পারে, ওরা কিনতেছে এইগুলো। ঠিক আছে, তারপর এই যে এইটা অ্যাড রিলেভেন্সি অ্যান্ড অ্যাড কোয়ালিটি, এখানে আপনি 1 থেকে 10 নম্বর পাবেন। এটার মানেটা কি, হাউ রিলেভেন্ট অ্যান্ড এঙ্গেজিং ইউর অ্যাড ইজ কম্পেয়ার টু আদার টার্গেটেড দ্য সেম অডিয়েন্স। ধরেন আপনিও ডিজিটাল মার্কেটিং কোর্স বেচেন, আমিও ডিজিটাল মার্কেটিং কোর্স বেচি, তো আমাদের দুইজনের মধ্যে একটা কম্পেয়ার হবে। আমরা তো সেম অডিয়েন্সকে টার্গেট করব, তাই না? ধরেন যে আপনি যে অ্যাডটা রান করলেন, ওই অ্যাডটা দেখে মানুষ লাইক করতেছে, কমেন্ট করতেছে, ওয়াও বলতেছে, আপনাকে মেসেজ করতেছে। আর আমি যেই অ্যাডটা রান করতেছি এই অ্যাডটা কেউ দেখতেছেই না, কমেন্ট করা তো দূরের কথা, মানুষ হাইড করে দিচ্ছে, রিপোর্ট করে দিচ্ছে। তার মানে আমার যে অ্যাড রিলেভেন্সি এবং অ্যাড কোয়ালিটি স্কোর এটা কমে যাবে আউট অফ 10, এবং আপনার যে অ্যাড কোয়ালিটি এবং রিলেভেন্সি স্কোরটা আছে এইটা বেড়ে যাবে। ঠিক আছে, কারণ আপনার অ্যাডটা অনেক বেশি এঙ্গেজিং। তারপর নম্বর 2 পয়েন্ট হচ্ছে পিপল ক্লোজিং ইট ওর হাইডিং ইট। এই যে একটু আগে আমি দেখালাম যে মানুষ কি আপনার এটা দেখে ক্লোজ করে দিচ্ছে না, যদি ক্লোজ করে দেয় তাহলে আপনার এই স্কোরটা কমে যাবে। তারপরে হচ্ছে রিপোর্টিং ইট অ্যাজ স্পাম, মানুষ আপনার অ্যাডটা কি স্পাম হিসাবে রিপোর্ট করতেছে নাকি। তারপরে হচ্ছে ক্লিকিং দ্যাট দে ডোন্ট লাইক, মানে মানুষ বলতেছে নাকি যে আপনার অ্যাডটা তারা পছন্দ করে না। তারপর নোডে বলা হচ্ছে রিলেভেন্সি অ্যান্ড কোয়ালিটি স্কোর কাউন্ট হোয়েন অ্যাড রিচ টু অ্যাট লিস্ট 500 পিপল। ধরেন আপনার অ্যাডটা এইমাত্র ব্রডকাস্ট হলো, 5 মিনিট হয়েছে, এবং আপনার অ্যাডটা 10 জন দেখছে। 10 জনের মধ্যে ধরেন যে 2 জন মানুষ আপনার অ্যাডটাকে রিপোর্ট করে দিছে, তার মানেই কি ফেসবুক ধরে নিবে যে আপনার অ্যাডটা খারাপ? না। কমপক্ষে ফেসবুকে আপনার অ্যাডটা 500 জনের কাছে ব্রডকাস্ট করবে, করার পরে তারপরে তারা আপনাকে রিলেভেন্সি স্কোর দিবে যে আপনার রিলেভেন্সি স্কোর এত। তো আপনার যদি আপনার হচ্ছে অ্যাডভার্টাইজার বিট ভালো থাকে, আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট ভালো থাকে, আপনার রিলেভেন্সি স্কোর ভালো থাকে, তাহলে আপনি একটা টোটাল ভ্যালু পাবেন। এখানে ধরেন আপনার টোটাল ভ্যালু হচ্ছে 15 এবং আমার টোটাল ভ্যালু হচ্ছে 10, তাহলে আপনি আমার চেয়ে ভালো নম্বর পাইলেন না, 5 নম্বর বেশি পাইলেন না। তাহলে নিউজ ফিডে আপনার একটা জায়গা করে নিবে এবং আমার একটা জায়গা পাবে না। এতক্ষণ বক বক করার পরে এখন কি আমি বুঝাইতে পারছি নাকি জিনিসটা? জি ভাইয়া, জি বুঝছি। বাকিরা একটু কথা বলি। একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। তো এই যে ফেসবুকের নিউজ ফিডে একটা বসানোর জন্যই তো মানে এই কাজগুলা করবো, কিন্তু এই রিলেভেন্সি এগুলো তো মানে বসার পরেই পাবো, কিন্তু এটা তো আগে যাচাই করা হইব না ভাই? আমি বুঝি নাই, আবার বলেন। আমরা তো নিউজ পেডে একটা বসানোর জন্যই তো এগুলো করতেছি না। হ্যাঁ, তো এটি তো বসানোর পরে আমরা ওই বেনিফিটটা পাবো যে এই রিলেভেন্সের পয়েন্টটা কত হয়েছে। তো বসার হ্যাঁ, আগে আমরা বুঝবো কিভাবে? বসানোর আগে আপনি বুঝবেন কিভাবে? মূলত বসানোর আগে আপনি বুঝবেন না এবং আপনাকে বুঝতেও হবে না। এই যে হিসাব নিকাশটা আমরা করতেছি, এরকম কোনো স্কোর ফেসবুক আপনাকে প্রকাশ্যে দিবে না যে আপনার অ্যাডের রিলেভেন্সি স্কোর এত, পারফরমেন্স স্কোর এত, এরকম কোনো নম্বর ফেসবুক আপনাকে দিবে না। তাহলে আমরা এটা কেন শিখতেছি? এইটা আমরা এই জন্য শিখতেছি,
অনেক সময় আমাদের অ্যাডের মানে কি বলা হয় এটাকে, খরচ বেড়ে যায়, অনেক সময় আমাদের খরচ কমে যায়। তো কেন খরচ বাড়ে, কখন খরচ বাড়ে, কখন খরচ কমে, খরচ বাড়বে নাকি কমবে, এই হিসাবটা ফেসবুক তার ব্যাকএন্ড থেকে ঠিক কিভাবে করে, এইটা আমাদের বুঝতে হবে। যদি আমরা ফেসবুকের এই এলগোরিদম হ্যাকটাকে ধরতে পারি, তাহলে আমরা ওইভাবে আমাদের অ্যাডটাকে অপটিমাইজড করতে পারবো। আপনি যদি বুঝতে পারেন যে আপনার বাজারে যদি আপনি এই রাস্তা দিয়ে যান, তাহলে রাস্তার মধ্যে একটা গর্ত আছে, আপনি মোটর সাইকেল নিয়ে এখানে পড়তে পারেন, তাহলে হয়তোবা আপনি রাস্তা চেঞ্জ করবেন, না হলে আপনি একটু সাবধানে যাবেন সাইড দিয়ে। এই জন্য আপনাকে জানতে হবে, আপনি পড়ার পরে চিন্তা করবেন যে আমি গর্তে পড়ে গেছি, এটা হলে তো হবে না, তাই না? তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এডের কোয়ালিটি অনেক ভালো হইতে হবে, এডটা অনেক বেশি এঙ্গেজিং হইতে হবে। যদি ভিডিও হয় ক্রিয়েটিভ, তাহলে 3 সেকেন্ডের মধ্যে এরকম কিছু বলতে হবে যাতে করে মানুষ পুরো ভিডিওটা দেখে, একটা হুক ব্যবহার করতে হবে। যদি আমি এটা করি, মানুষকে যদি লাইক কমেন্ট শেয়ার করাই, মানুষ যদি আমার অ্যাড দেখে সেন্ড মেসেজে ক্লিক করে বা ওয়েবসাইটে যায়, তাহলে আমার অ্যাডের এঙ্গেজিং রেট বা অ্যাড কোয়ালিটি স্কোর, রিলেভেন্সি স্কোর অটোমেটিকভাবে অনেক বেড়ে যাবে। আর আমার এডের কোয়ালিটি যদি বস্তা পচা হয়, ভিডিওর কোয়ালিটি ভালো না, ভয়েস কোয়ালিটি ভালো না, ইমেজ দিলাম কোথায় কি লিখলাম না লিখলাম 14 গোষ্ঠী দেখলে বুঝবে না, এরকম যদি হয়, তাহলে অটোমেটিকভাবে আমার রিলেভেন্সি স্কোর কমে যাবে, মানুষ দেখবে না, দেখলেও কিছু বুঝবে না, 1000 জন দেখলে 2 জন পারচেস করবে না, অটোমেটিকভাবে স্কোর কমে যাবে। ঠিক আছে? ভাইয়া। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে। আমার একটা কথা ছিল ভাই। হ্যাঁ, বলেন। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা খরচ কমানোর জন্য, তার জন্য যে আমরা এডটা তৈরি করব, সেই এডটা কি এত কোয়ালিটিফুল করতে হবে যার কারণে এই জিনিসটা ফেসবুক খুব সুন্দরভাবে এটা হাইলাইটেড নেবে, আর হচ্ছে অ্যালগোরিদমটা সুন্দরভাবে সেট হয়ে আর এই স্কোরটা ভালো হবে, এরকম কোনো কিছু কিনা এই ইয়েস, জিনিসটা? ইয়েস, সুন্দর করে করতে হবে। সুন্দর করে করতে হবে, তার ডেফিনেশন এইটা না যে আপনি খুবই ফেন্সি এডিট করবেন বা মানে অনেক চমকপ্রদ কিছু দিবেন, বিষয়টা এরকম না। ভালোর ডেফিনেশন হচ্ছে আপনার এডটা আসলে আপনি কাকে দেখাচ্ছেন, আপনার এডটা আপনি মানুষকে দেখাচ্ছেন, মানুষকেই তো দেখাচ্ছেন, তাই না? এখন হুম। ধরেন আপনি একটা এড রান করলেন, কোনো কিছু একটা বিক্রি করলেন, আমি তার দর্শক। এখন আপনার ভিডিও দেখে আপনি এর মধ্যে আসলে ঠিক কি বলতে চাচ্ছেন আমি কিছু বুঝিই নাই, আপনার জিনিস আমার মাথার উপর দিয়ে গেছে, তাহলে কি আমি আপনার জিনিসটা পারচেস করব বা সম্ভাবনা না। কি আছে? আমি তো বুঝিই নাই রে ভাই, আমি কেমনে পারচেস করব? নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে, আপনি একটা যে ক্যামেরা ব্যবহার করছেন জির করতেছে, খুবই বাজে লাগতেছে, দেখাই আমি টান দিয়ে চলে গেছি, তাহলেও তো আপনি সেলসটা পাচ্ছেন না। নম্বর থ্রি, আপনি যে মাইক্রোফোনটা ইউজ করছেন জির করতেছে, আমি চলে গেলাম, স্কিপ করলাম, আপনার এর কোয়ালিটি কমে গেল। তারপর হচ্ছে, আপনি যে ভিডিওতে এইভাবে কথা বলতেছেন, হ্যালো গায়েস, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, আমি নাহিদ রানা, আমি থাকি চট্টগ্রাম, আমি আজকে নিয়ে আসছি এই মোবাইলের ফ্রেম, আপনারা কিনবেন। এই যে আপনি 4 মিনিট বকবক করলেন আজাইরা জিনিস, আমার তো এগুলা শোনার টাইম নাই, আমি তো আপনার অ্যাড স্ক্রল করে চলে গেছি। ঠিক আছে, তাহলে আপনার অ্যাডটা খারাপ। আপনার এর ভালো ডেফিনেশন হচ্ছে, আপনি এরকম ভাবে শুরু করবেন বা এরকম ভাবে ক্রিয়েটিভটা সাজাবেন যে একজন দর্শক হিসেবে আমার কাছে আপনার এডটা ভাল লাগবে, আমি আপনার ভিডিওটা দেখি স্ক্রল করা থামাবো। আপনি 10টা ভিডিও স্ক্রল করে একটা ভিডিওতে নিশ্চয়ই থামেন, ওই ভিডিওর মধ্যেই আপনি কেন থামেন? ওই ভিডিওর যে স্টার্টিং পয়েন্টটা কি এমন আছে যে ওই পয়েন্টটা শুনে আপনি থামেন? এটা আপনি 10টা অ্যাড দেখে বা অর্গানিক পোস্ট ভিডিও দেখে চিন্তা করবেন। তো এইভাবে একটা মানুষ আপনার ভিডিও দেখে থামবে, আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবে, এবং অ্যাকচুয়ালি আপনি ভিডিওতে কি এক্সপ্লেন করার ট্রাই করতেছেন এইটা আপনি মানুষকে বুঝাবেন। এইটাই হচ্ছে ভালো ডেফিনেশন। আমার আমার ভালো ক্লাস, আমি একজন ভালো মেন্টর নাকি খারাপ মেন্টর, এইটার ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে,
আমি ধরেন 1 ঘন্টা বকবক করলাম, আপনার সবকিছু মাথার উপর দিয়ে গেল। আমি কথার মাঝখানে ইংলিশ বললাম, আপনার কাছে মনে হইলো যে ভাই খুবই ইংলিশ পারে, ভাই খুবই একটা সুশীল টাইপের মানুষ, কিন্তু আপনার মাথার উপর দিয়ে গেল, হইল না তো ভাই। আমি যদি আপনাকে বুঝাইতে পারি প্রত্যেকটা পয়েন্ট, এবং আপনি খুব ইজিলি বুঝতে পারেন, হুইচ মিনস রিফাত ভাই একজন ভালো মেন্টর। দ্যাটস ইট। ঠিক আছে। আর এটাই। ইয়েস। দেখেন, আমি কিন্তু ভালো মেন্টর না, কারণ আমাদের সঙ্গে 30+ জয়েন করছিল, অটোমেটিকলি কয়জন ঝিমিয়ে ঝিমিয়ে চলে গেছে। আরেকটা কথা, যদি মনে না কিছু করেন, কারণ এটা একটা একটা ক্লাস তো, সো এই কারণে বলা যায় না কথা এখানে। আচ্ছা, এটা তাহলে ক্লাসের পরে, হ্যাঁ, জি। রেকর্ডটা অফ করে দেওয়ার পরে আপনি টুকে রাখতে পারেন কোথাও, যাতে ভুলে না যান। হুম হুম। ওকে, নেক্সট। তো এইখানে আসেন, আমরা একটা হিসাব কিতাব করব। কি হিসাব করব? এই যে এইখানে আমরা মুখস্থ বললাম না, টোটাল ভ্যালুটা নির্ধারণ হয় প্রথমত অ্যাডভার্টাইজার ভ্যালু, তারপরে হচ্ছে পূরণ এস্টিমেটেড অ্যাকশন রেশিও, তারপরে হচ্ছে আপনার রিলেভেন্সি, এইগুলোর মাধ্যমে নির্ধারিত হয়। তো এখানে আমরা একটা হিসাব কিতাব করব এটার আর কি। ধরেন আমাদের এখানে আছে অ্যাডভার্টাইজার, আমাদের ক্লাসটা প্রায় শেষ, হ্যাঁ। অ্যাডভার্টাইজার এ, অ্যাডভার্টাইজার বি, অ্যাডভার্টাইজার সি। অ্যাডভার্টাইজার এ, সে আসলে ফেসবুককে টাকা দিতে চায় হচ্ছে 100 টাকা, তার বিট, অ্যাডভার্টাইজার বিট হচ্ছে 100 টাকা। অ্যাডভার্টাইজার বি, সে 120 টাকা দিতে চায়। অ্যাডভার্টাইজার সি, সে হচ্ছে 90 টাকা দিতে চায়। তারপরে ওই যে আমি বললাম আপনার এডটা কতটুকু কোয়ালিটিফুল, বা আপনার এস্টিমেটেড অ্যাকশন রেটটা কি। ধরেন অ্যাডভার্টাইজার এ, তার অ্যাকশন রেট হচ্ছে আপনার 0.6, মানে হচ্ছে 100 জন মানুষ আপনার অ্যাডটা দেখলে ওইখান থেকে ধরেন হচ্ছে 0.6 মানুষ আপনার অ্যাডটা এর প্রতি অ্যাকশন নেয়, মানে লাইক কমেন্ট করে আর কি। অ্যাডভার্টাইজার বি, ওর অ্যাকশন রেট হচ্ছে আপনার 0.04, এবং সি, তার অ্যাকশন রেট হচ্ছে আপনার 0.05। তারপরে অ্যাড কোয়ালিটি স্কোর, এর অ্যাড কোয়ালিটি স্কোর হচ্ছে 10/10, এর কিন্তু সর্বোচ্চ নম্বর 10/10। ঠিক আছে, বির হচ্ছে 8। তারপরে আপনার সির হচ্ছে অ্যাড কোয়ালিটি স্কোর 9। এখন আপনার হিসাব হবে, এই যে অ্যাডভার্টাইজার এ, তার বিট অ্যামাউন্ট এবং এস্টিমেটেড অ্যাকশন রেট, বিট অ্যামাউন্ট পূরণ এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস অ্যাড কোয়ালিটি স্কোর সমান সমান 16। কিভাবে বুঝলাম? এই যে দেখেন, টোটাল ভ্যালু ইকুয়াল টু বিট অ্যামাউন্ট ক্রস এস্টিমেটেড অ্যাকশন রেট যোগ রিলেভেন্সি স্কোর, যোগ হয়ে তারপরেই টোটাল ভ্যালুটা নির্ধারিত হবে। ঠিক আছে, সূত্রটা হচ্ছে এইটা। তো ওর হচ্ছে বিট ক্যাপ, বিট অ্যামাউন্ট 100, 0.6 এস্টিমেটেড অ্যাকশন রেট, এবং টোটাল ভ্যালু হচ্ছে 10, ইকুয়াল টু হচ্ছে 16। অ্যাডভার্টাইজার টু, ওর বিট অ্যামাউন্ট হচ্ছে 20, এস্টিমেটেড অ্যাকশন রেট হচ্ছে 4, এবং অ্যাড কোয়ালিটি স্কোর হচ্ছে 8, এবং তারই স্কোর দাঁড়ায় 12। অনেক সময় আপনারা বলেন না যে ভাই আমি যদি ফেসবুক অ্যাডকে বেশি টাকা দেই, বা আমার বাজেট যদি অনেক বেশি হয়, তাহলেই কি আমার অ্যাডটা অনেক ভালো চলবে, বা তাহলেই কি আমি অনেক সেল জেনারেট করব? উত্তর হচ্ছে না। আপনি ফেসবুককে কত টাকা দিচ্ছেন তা হচ্ছে একটা ফ্যাক্ট। আপনি ফেসবুকে কত টাকা দিচ্ছেন তা হচ্ছে একটা ফ্যাক্ট, কিন্তু এইখানে কিন্তু আরো দুইটা ফ্যাক্ট বাকি আছে। আপনার যদি এস্টিমেটেড অ্যাকশন রেট খারাপ হয়, আপনার যদি অ্যাড কোয়ালিটি স্কোর খারাপ হয়, তাহলে আপনার অ্যাডভার্টাইজার বি এর মতো আপনার কোয়ালিটি স্কোর ভালো থাকার পরেও আপনার কিন্তু এই টোটাল ভ্যালুটা কমে যাবে। আপনি অ্যাড দেখতে পাচ্ছেন 16, সে টাকা দিচ্ছে 20 টাকা, সে দিচ্ছে 120 টাকা, সরি, সে দিচ্ছে 100 টাকা, সে দিচ্ছে 120 টাকা, তারপরেও তার টোটাল ভ্যালুটা এর চেয়ে কম। বিকজ অফ এইটার জন্য তার একটু স্কোর বাড়ছে, কিন্তু বাকি স্কোর কিন্তু কম। এই জন্য আপনার ফেসবুকে টাকা তো দিতে হবে হবেই, কিন্তু আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট, অ্যাড কোয়ালিটি স্কোর, সব কিছুর মাধ্যমে হচ্ছে আপনার টোটাল ভ্যালু বা টিবি, এই স্কোরটা নির্ধারিত হবে। সি এর দেখেন এইভাবে, তো এইটা এইভাবে নির্ধারিত হয়। এখন আপনি বলবেন যে ভাই আপনি সব কিছু মুখস্থ দেখিয়ে দিলেন, এইটা তো হইল না ভাই। ঠিক আছে ভাই, হইল না আপনি যখন বলতেছেন, তাহলে চলেন দেখাই। ধরেন আমাদের অ্যাডভার্টাইজার ই অথবা ডি, অ্যাডভার্টাইজার ডি, সে ফেসবুকে দিতে চায় ধরেন যে 140 টাকা।
সে ফেসবুকে দিতে চায় 140 টাকা, এবং তার এস্টিমেটেড অ্যাকশন রেট হচ্ছে ধরেন 0.003। ঠিক আছে, তার অ্যাড কোয়ালিটি স্কোর হচ্ছে ধরেন 7, এবং তার টোটাল, হ্যাঁ এখন টোটাল ভ্যালুটা হিসাব করব, তাই না? আমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে, আমি অঙ্কের কাছে। মনে রাখেন 140, আচ্ছা কেউ একটু হিসাব করে দেন? আচ্ছা মোবাইলে হিসাব করি। 140 পূরণ 140 পূরণ কত? 0.03। তারপর যোগ, যোগ কত? 7। তাহলে টোটাল ভ্যালু কত দাঁড়ায়? 11.2। টোটাল ভ্যালু হচ্ছে, কোথায়, 11.2 টোটাল ভ্যালু। ঠিক আছে, আমরা আরেকটা হিসাব করি। এখন আপনি বলতেছেন যে ভাই, যারা টাকা বেশি দেয় আপনি তাদেরকে কমায় দিচ্ছেন, আমি ধরেন ফেসবুককে 20 টাকা দিব, তাহলে কি আমি একটা রান করতে পারবো? ধরেন আমি ফেসবুককে 20 টাকা দিব, আমার এস্টিমেটেড অ্যাকশন রেট ধরেন ভালো, অ্যাকশন রেট হচ্ছে 0.6, অ্যাড কোয়ালিটি স্কোর ধরেন 10। তাহলে আমার ঠিক কত হবে? আমি একটু হিসাব করি। 20 টাকা পূরণ 0.06 প্লাস 10 সমান সমান, এটারও রেজাল্ট 11.2 হয়। 11.2। তো আপনার যদি 11.2 হয়, আপনি মাত্র 20 টাকা দিচ্ছেন, আপনার অ্যাড কোয়ালিটি এস্টিমেটেড অ্যাকশন রেটও ভালো, আপনার অ্যাড কোয়ালিটি স্কোরও ভালো, কিন্তু আপনি টাকা দিচ্ছেন 20 টাকা, এই জন্য আপনার টোটাল ভ্যালুটাও কমে যাচ্ছে। এই জন্য আপনার অ্যাডটা এই প্রতিযোগিতায় বা এই অকশনে অংশগ্রহণই করতে পারবে না, আপনার অ্যাডটা রানই হবে না। কেন রান হবে না? কারণ এই যে আপনার আগে তারই স্কোর বেশি, আপনার আগে তারই স্কোর বেশি, আপনার আগে তারই স্কোর বেশি, তাদের অ্যাডটা চলবে, আপনার অ্যাডটা চলবে না। অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ বিড অ্যামাউন্ট দিতে হবে, অ্যাকশন রেটও ভালো হইতে হবে, অ্যাড কোয়ালিটি স্কোরও ভালো হইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে ভাই আমি বুঝতে পারি নাই? জি ভাই, বুঝছি। আমি আমি একটা কথা প্রশ্ন বুঝছি। করতে চাইছিলাম আর কি। হ্যাঁ বলেন। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা, আমি একজনকে প্রশ্ন করছিলাম, মানে একটা অন্য আরেকটা মেন্টর, অন্য আচ্ছা আরেকটা কোম্পানির পেইড কোর্সের একজন মেন্টরকে আমি প্রশ্ন করছিলাম যে হচ্ছে আমি তো অ্যাড দেব, আমি $20 অথবা পঞ্চাশ পঞ্চাশ ডলার দিয়ে আমি অ্যাড দিলাম, বাট প্রতিদিন কতগুলা অ্যাড কতগুলা মানুষের সামনে আমার অ্যাডটা তারা রান করাবে, তার প্রসেসটা কি, তারা কিভাবে এই সূত্রটা করে, কি সিস্টেমে করে, আমাকে একটু এক্সপ্লেনেশন দিতে পারবেন কিনা? কিন্তু উনি অ্যাকচুয়ালি দিতে পারেন নাই। বুঝতে পারছেন, উনি আমাকে অনেক কিছু বুঝাইলেন। ওটা আমি বললাম না, আমি আপনার এই জিনিসটা আমি মানে একদম স্যাটিসফাই না, বিকজ আমি এই জিনিস না জানলে আমি ওই জিনিস করতে পারবো না। এখন আমি 50 টাকা দিয়ে অ্যাড রান করাইলাম, দেখা গেল আমার 5 জনই দেখলো না, আমার এটা ফেসবুকে এটা দেখাইলো না। কারণ এখানে অনেক প্রতারক আছে, শুধু বাংলা মানে অনলাইনে আমরা যারা আছি ফেসবুকের বাইরে, শুধু তারাই যে ফ্রড করে এরকম কোনো কিছু না। ফেসবুক মার্কেট বা যারা আছে অনলাইন মার্কেটিং তারা সবাই করে। সো এই ব্যাপারটা আপনি ভাঙ্গা আমারে বুঝাইতে পারলেন না। তখন বললে আচ্ছা ওকে, তাহলে আমরা এটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা ওইটাই করবো, না। আলাদা একটা ক্লাস করবো, এরকম আর কি। বুঝতে হুম। পারছেন? তবে এটা অনেক সুন্দর একটা ইয়ে হয়েছে আর কি, এটা মানে হেল্পফুল অনেকটা হয়েছে। বাট এই জিনিসটা আরেকটু সুন্দর করে অ্যালগোরিদম তারা কিভাবে সেট করে এই জিনিসটা একটু বোঝাই দিতে পারলে সবচেয়ে সুন্দর হয় আর কি, ক্লাসটা ভালো হইলো আর কি। আচ্ছা, এখন কি আপনি ফুললি 100% বুঝতে পারছেন নাকি এখনো কোনো কোশ্চেন আছে? না 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 না, ঠিক আছে, একদম 100% ঠিক আছে। বাট এটা হয়েছে কি, ওই যে যে পার্সেন্টেজের কথা বলছেন এটা ঠিক আছে, বাট ওইটা কি কি করলে, কোন কোন জিনিসটা করলে এই বিটটা ভালো থাকবে, এই মানে এই ইয়ার থাম্বনেলের সিস্টেমটা ভালো থাকবে, এগুলো যদি একটু মানে ভাঙ্গা এখান থেকে রেশিও করে আচ্ছা, দেওয়া যায়, এটা সুন্দর এইটা হবে।
এইটা এখন কিন্তু আমরা কিভাবে একটা ক্রিয়েটিভ সেট আপ করতে হয়, একটা হুম। এডের ক্রিয়েটিভ কিভাবে সেট আপ করতে হয়, কোন কোন জিনিস করলে আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট ভালো হয়, এড কোয়ালিটি স্কোর কখন বৃদ্ধি পায়, আপনি ক্যাপশনটা কিভাবে লিখবেন, ক্রিয়েটিভটা কিভাবে তৈরি করবেন, ক্রিয়েটিভের থাম্বনেলটা কিভাবে সেট করবেন, এডের অপটিমাইজেশন কিভাবে করবেন, রিল ফরম্যাটের জন্য একটা অপটিমাইজেশন, তারপরে হচ্ছে আপনার পোর্ট্রেট ফরম্যাটের জন্য একটা ভার্টিক্যালের জন্য একটা অপটিমাইজেশন, তারপর হচ্ছে সাইড স্ক্রিন, ল্যাপটপের যে সাইড স্ক্রিন ওর জন্য একটা অপটিমাইজেশন ফরম্যাট আছে। এইটার জন্য আপনি কিভাবে অপটিমাইজেশন করে আপনার এই কোয়ালিটি স্কোরগুলো বৃদ্ধি করবেন, এইটা যখন আমরা অপটিমাইজেশনের পার্টে যাব তখন কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান শিখব। এখন শুধুমাত্র আমরা সূত্রটা বা অ্যালগোরিদম ফ্যাক্ট কিভাবে কাজ করে বা ব্যাকএন্ডে এআইটা কিভাবে কাজ করে এই জিনিসটুকু জানলাম। আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে জাস্ট অনলি এইটা। এতটুকু কি আমি বুঝাইতে পারছি একদম 100%? জি 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 জি, 100%, ইয়েস, 100%, এটা ঠিক। আমাদের টপিক জাস্ট এতটুকুই। হুম। আচ্ছা, একটুখানি আমি ইন্টারাপ্ট করছি স্যার। হ্যাঁ বলছি, বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছি বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন বলছি বলেন ওই বলেন। অ্যাড কোয়ালিটিটা যদি একটু বলেন, মানে আমি ওটা ঠিক বুঝতে পারলাম না, একটু অসুবিধে হলো। আচ্ছা, এইখানে কিন্তু অফিসিয়াল ডেফিনেশন দেওয়া আছে। অফিসিয়াল ডেফিনেশন এটা কি? অ্যাড রিলেভেন্সি অ্যান্ড অ্যাড কোয়ালিটি, তার সর্বোচ্চ মান হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। এখন অ্যাড রিলেভেন্সি এবং অ্যাড কোয়ালিটিটা কিভাবে ঠিক হয়? Number one, how relevant and engaging your ad in compared to other targeting the same audience. আপনি পাঞ্জাবি বিক্রি করেন, আমিও পাঞ্জাবি বিক্রি করি। আপনি ঢাকার মানুষকে টার্গেট করে অ্যাড দেখাচ্ছেন, আমিও ঢাকার মানুষকেই টার্গেট করে অ্যাড দেখাচ্ছি। তাহলে আমাদের অডিয়েন্স যারা যারা আমাদের পণ্যের ভোক্তা বা যারা আমাদের টার্গেট অডিয়েন্স ওরা তো সেম হইল, তাই না? তো এইখানে আপনার যে ক্রিয়েটিভ মানে যেই ভিডিওর মাধ্যমে অথবা যেই ইমেজের মাধ্যমে আপনি অ্যাডটা রান করতেছেন এবং আমি যেই ক্রিয়েটিভের মাধ্যমে অ্যাডটা রান করতেছি, এই দুইটার মধ্যে একটা কম্পেয়ার হবে যে কার কন্টেন্ট বেশি এঙ্গেজিং মানে কোন কন্টেন্ট দেখে মানুষ বেশি বেশি ইন্টারাপ্ট করতেছে, কার কন্টেন্ট দেখে মানুষ বেশি লাইক করতেছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, সেভ করতেছে, শপ নাও বাটনে ক্লিক করতেছে, পারচেজ করতেছে। যারটা বেশি করতেছে ওটা ধরে নেবে যে বেশি এঙ্গেজিং, ঠিক আছে? এবং তার অ্যাড কোয়ালিটি স্কোরটা বেড়ে যাবে। আর যারটার প্রতি মানুষ কম এঙ্গেজ হবে, দেখেও না দেখার মতো চলে গেছে, স্ক্রল করে চলে গেছে, মানে মানুষ পছন্দ করে নাই বা মানুষকে বুঝাইতে ব্যর্থ হয়েছেন আপনি যে আপনি আসলে কি নিয়ে বিজনেস করেন বা আপনার কাছ থেকে মানুষ কি উপকার পাবে, তো তার মানে হচ্ছে আপনার অ্যাড কোয়ালিটি স্কোরটা ভালো না। ঠিক আছে, মানুষকে এঙ্গেজ করাইতে আপনি পারেন নাই। এইটা হচ্ছে একটা ফ্যাক্ট। 2 নম্বর ফ্যাক্ট হচ্ছে মানুষ কি আপনার অ্যাডটা দেখে হাইড করে দিচ্ছে নাকি? কিভাবে? এই যে আপনার আমার সামনে একটা অ্যাড আসলো, আমি এখানে ক্লিক করে এটাকে যে হাইড অ্যাডে ক্লিক করে হাইড করে দিলাম, তার মানে হচ্ছে আমি এই অ্যাডটাকে পছন্দ করি নাই, এই অ্যাডটা আমার কাছে ভালো লাগে নাই। এজ এ ইউজার আমি এই অ্যাডটা অপছন্দ করলাম। তো আমি যার অ্যাডটা অপছন্দ করব তার অ্যাড কোয়ালিটি স্কোরটা কমে যাবে। এটা শুধু আমি একা একজন করলে হবে না, এটা গড় হিসাব হবে। ঠিক আছে, কত পার্সেন্ট মানুষ করলো, মানে অন্যান্যদের তুলনায় বেশি মানুষ করলো নাকি কম মানুষ করলো, তো হাইড করে দেওয়া। এবং মানুষ স্পাম হিসেবে রিপোর্ট করতেছে নাকি, স্পাম হিসেবে রিপোর্ট কিভাবে করে? আচ্ছা, গুগল কি আমরা করি, আমরা থ্রি ডটে ক্লিক করলাম, এখানে আমরা এই যে রিপোর্ট অ্যাডে করে যে এখন স্পাম, ফ্রড ওর ইনফরমেশন এই টাইপের কোনো রিপোর্ট আপনি করলেন যে আপনার ভাল লাগে নাই, আমি ধরেন স্পামের রিপোর্ট করলাম অথবা অন্য যে কোনো রিপোর্ট হইতে পারে, আমি স্পামের রিপোর্ট করলাম যে এটা আমার কাছে স্পাম মনে হয়েছে, ডান। দেখেন গুগলের অ্যাডকে আমরা স্পামের রিপোর্ট করে দিছি। তো আপনার অ্যাড দেখেও যদি মনে করেন 100 জন থেকে 10 জন বা 20 জন স্পাম হিসাবে রিপোর্ট করে দেয়, স্পাম মানে হচ্ছে চিটিংবাজি বাটপারে এই টাইপের কোনো কিছু একটা, মানুষ বলতেছে যে আপনি যে একটা রান করছেন মানে আপনি বাটপারে কিছু একটা করতেছেন, তো স্পাম হিসেবে যদি রিপোর্ট করে। তারপরে হচ্ছে ক্লিকিং দে ডোন্ট মানে ডোন্ট লাইক,
তারপরে হচ্ছে এই যে ধরেন যে 10 জন মানুষ দেখছে, ওইখান থেকে একজন রিপোর্ট করছে, এটা কাউন্ট হবে না। যখন 100 জন মানুষের কাছে ব্রডকাস্ট হবে, ওইখান থেকে কত পার্সেন্ট মানুষ রিপোর্ট, স্পাম রিপোর্ট করছে, হাইড করছে, তারপরে ওই হিসাবটা হবে। এখন কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের ক্লাসটা কিন্তু শেষ। ছোট্ট করে ওভারভিউ করব। এটা করলে ভালো হয় মনে হয়, লাস্ট একটা ইন্টু দিলে। ওকে, শুরু থেকেই করি। এখানে হচ্ছে আমরা কোর ডিজিটাল মার্কেটিং এরিয়া সম্পর্কে জানতে পারতেছি যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো শেখানো হয়, পেইড মিডিয়া মার্কেটিং, এসইও, কন্টেন্ট রাইটিং, এইগুলো। এবং আপনি যদি পেইড মিডিয়া মার্কেটিং শিখেন, ওইখানে কোন কোন বিষয়গুলো আপনি শিখবেন এগুলো দেখতে পাচ্ছেন, এবং এর ডিমান্ডটাও দেখতে পাচ্ছেন। এসইও যদি আপনি শিখেন, এসইওর মধ্যে কোন কোন পার্ট আছে এইগুলো আছে, এর বাইরেও আর কিছু থাকতে পারে, এর ডিমান্ডটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি ফানেল আর সিআরও শিখেন, এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ আছে, এবি টেস্টিং, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে, সেলস ফ্লো থেকে শুরু করে। আপনি অ্যানালাইসিং অ্যান্ড ট্র্যাকিং গুলো যদি শিখেন, তাহলে GM4, তারপরে হচ্ছে ব্লা 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 অনেক কিছু আছে। নেক্সট, এখানে মার্কেটিং এর ডেফিনেশন কিটা আছে, এটা আপনারা সবাই অ্যাসাইনমেন্ট করেছেন, সবাই জানেন। তারপর হচ্ছে এখানে সেভেন পিএস অফ মার্কেটিং, মার্কেটিং মিক্স, এগুলো প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পিপল, তারপরে হচ্ছে প্রসেস, তারপরে হচ্ছে ফিজিক্যাল কিটা, এভিডেন্স। প্রোডাক্ট মানে কি, এই যে হোয়াট দ্য আইটেম ওর সার্ভিস ইউ আর সেলিং, যেটা আপনি সেল করেন, এটাই হচ্ছে প্রোডাক্ট। তার কি ফোকাস হচ্ছে ফিচার, ডিজাইন, কোয়ালিটি, ব্র্যান্ডিং, লাইফ সাইকেল। প্রাইস মানে হচ্ছে যে অ্যামাউন্ট কাস্টমার পে করে, কি ফোকাসটাও দেখতে পাচ্ছেন। নেক্সট, মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর মধ্যে পার্থক্য কি? অ্যাসপেক্ট, পারপাস। মার্কেটিং এর পারপাস হচ্ছে বিক্রি করা, লিড জেনারেট করা। ব্র্যান্ডিং এর পারপাস হচ্ছে ব্র্যান্ড রিকগনিশন, ট্রাস্ট, লয়ালিটি। তারপরে হচ্ছে টাইম ফ্রেম, এগুলো জানেন আপনি। তারপরে এখান থেকে দেখেন, নো ডাটা ড্রিভেন মার্কেটিং, ডাটা ড্রিভেন মার্কেটিং, এআই ড্রিভেন মার্কেটিং। ঠিক আছে, ডাটা ড্রিভেন মার্কেটিং হচ্ছে মানে আপনি আহ, যে কোনো প্রোডাক্ট তৈরি করা হয় এক গ্রুপ অফ পিপলের সলিউশন করার জন্য। পৃথিবীতে আমার মনে হয় যে একমাত্র নাপা এক্সটাই আছে যে পৃথিবীর সকল মানুষের জন্য। সেলোয়ার কামিজ একটা গ্রুপের মানুষের জন্য এটা তৈরি করা হয়েছে, মানে যারা মেয়ে মানুষ, পুরুষ নিশ্চয়ই সেলোয়ার কামিজ পরবে না। তার মানে সেলোয়ার কামিজের দর্শক বা ভোক্তা পুরুষ না। আবার মনে করেন যে প্যান্ট শার্ট নর্মালি মেয়েরাও পরে মাঝে মধ্যে, বাট ধরেন যে ছেলেদের জন্য তৈরি করা হয়েছে, তার মানে এর অডিয়েন্সটা হচ্ছে ছেলেরা। তো আপনি যখন প্যান্ট শার্ট বিক্রি করবেন, তখন আপনি ছেলেদেরকে আপনার বিজ্ঞাপন দেখাবেন। আপনি যখন থ্রি পিস বিক্রি করবেন, তখন আপনি মেয়েদেরকে আপনার বিজ্ঞাপন দেখাবেন। ঠিক আছে, তো আপনি যদি এইটার তোয়াক্কা না করে আপনি বিলবোর্ড লাগিয়ে দুনিয়ার সব মানুষকে দেখান, আপনার এর টার্গেটেড অডিয়েন্স যারা এবং যারা না সবাইকে দেখান, তাহলে এইটা হবে নো ডাটা ড্রিভেন। আর আপনি যার পণ্য যার জন্য তৈরি করা হয়েছে এক্স্যাক্টলি তাকেই দেখাচ্ছেন স্পেসিফিক্যালি, এইটা হবে ডাটা ড্রিভেন। ঠিক আছে, এআই ড্রিভেন হচ্ছে আপনার এআই প্রেডিক্ট করবে, প্রেডিকশন। এআই এআই ড্রিভেন ওর কুইক প্রেডিকশন বাই ইউর বিহেভিয়ার ট্র্যাকিং। আপনি কোথায় লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, আপনার এই বিহেভিয়ারগুলো প্রেডিক্ট করে এআই যে অ্যাডগুলোকে দেখায়, এটাকে বলা হয় এআই ড্রিভেন। এখানে হচ্ছে ফিচার দেখতে পাচ্ছেন, ডাটা ড্রিভেন এবং এআই ড্রিভেন মাঝখানে। এআই ড্রিভেন হচ্ছে হিউম্যান অ্যানালিসিস অ্যান্ড কালেক্টিং ডাটা। এআই ড্রিভেন মার্কেটিং হচ্ছে মেশিন লার্নিং অ্যান্ড অটোমেশন। ফোকাস হচ্ছে ইনসাইট অ্যান্ড স্ট্র্যাটেজি মার্কেটিং, আপনার ডাটা ডিভেনের। এবং এআই ডিভেনের হচ্ছে প্রেডিকশন অ্যান্ড অপটিমাইজেশন। তারপরে ডিপেন্সি হচ্ছে, ডাটা ডিভেনের ডিপেন্সি হচ্ছে মার্কেটার ড্রিভেন, এবং এআই ডিভেনের ডিপেন্সি হচ্ছে আপনার এআই এলগোরিদম ড্রিভেন, মানে এলগোরিদমের উপর এটা ডিপেন্ড করে, আর এটা মানুষের উপর ডিপেন্ড করে। আউটকাম, এখান থেকে আসে বেটার ডিসিশন মেকিং, এবং এইখান থেকে আসে হচ্ছে রিয়েল টাইম পার্সোনালাইজেশন অ্যান্ড এফিসিয়েন্সি। ওকে, তারপরে হচ্ছে কোর্সের ওভারভিউ আপনি জানেন অলরেডি। এখানে হচ্ছে গ্লোবাল মার্কেটে কোনটার কত পার্সেন্ট শেয়ার এইগুলো, এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কত পার্সেন্ট এইগুলো, ফিউচারে কি পরিমাণ হবে এইগুলো। এবং এইখানে একটা ইউজার যখন মেটা ইকোসিস্টেমে প্রবেশ করে, সে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, গ্রুপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করলে ফেসবুক তার কাছ থেকে কিছু ডাটা কালেক্ট করে। কিভাবে কালেক্ট করে? সে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তখন তার নাম, ঠিকানা, লোকেশন, প্রাইমারি ডাটাগুলো, ইভেন সিঙ্গেল নাকি মিঙ্গেল, বিবাহিত নাকি ডিভোর্সি, ডাটাগুলো কালেক্ট করে। তারপর সে কোন পেজে লাইক করলো, কোন ভিডিওগুলো
পছন্দ করলো, এর মাধ্যমে তার বিহেভিয়ার বা তার আগ্রহ, ইন্টারেস্ট এই সম্পর্কেও ফেসবুক জানে। ঠিক আছে? এখন এই তথ্যগুলো ফেসবুকের কোন কাজে লাগে? ফেসবুক যে অ্যাড দেখায় তার আগ্রহের ভিত্তিতে অ্যাড দেখায়। এই ইউজার যদি ডিজিটাল মার্কেটিং পছন্দ করে তাহলে তাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত অ্যাডগুলো দেখানো হবে। এই ইউজার যদি আপনার হচ্ছে ট্রাভেল পছন্দ করে তাহলে যারা যারা হচ্ছে ট্রাভেলের বিভিন্ন হচ্ছে আপনার অফার বিক্রি করে, যে সুন্দরবনে যান, আপনার হানিমুন, কি বলা হয়, হানিমুন প্যাকেজ বা ফ্যামিলি প্যাকেজ, তাহলে তাকে ট্রাভেলের অ্যাডগুলো দেখানো হবে। তো এই জন্য তাকে হচ্ছে ফেসবুক অ্যাড দেখায়। কিভাবে অ্যাড দেখায়? আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অকশন অকশন প্রসেস, মানে প্রতিযোগিতার মাধ্যমে তাকে হচ্ছে এটা দেখানো হয়। প্রতিযোগিতা কিভাবে হয়? আপনার হচ্ছে ফেসবুক অকশন প্রসেসর ডিটারমাইন থ্রু আ প্রসেস, কিছু প্রসেসের মাধ্যমে, থ্রু 3 প্রসেস লেখা দরকার ছিল, অথবা সাম প্রসেস। আচ্ছা, কে অ্যাডটা দেখবে, সে কেন অ্যাডটা দেখবে, কখন অ্যাডটা দেখবে, এবং এই অ্যাড দেখতে কত টাকা কাটবে, এইটা নির্ধারিত হয় ফেসবুক অকশন প্রসেস বা নিলামের মধ্য দিয়ে। ঠিক আছে? এবং অকশন প্রসেসে যিনি জয় লাভ করে তাকে সবচেয়ে ভালো নম্বর অর্জন করতে হয়। ওই যে সবচেয়ে ভালো নম্বর অর্জন করতে হয়, এই জন্য তাকে 3টা জায়গার পরীক্ষা দিতে হয়। পরীক্ষার প্রশ্ন নাম্বার 1, অ্যাডভার্টাইজার বিড, সে কত বেশি টাকা দিচ্ছে। তারপর হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, অ্যাকশন রেটের দেখেন লেখা আছে ক্লিক অথবা কনভার্সন রেট, এইগুলো যত বেশি থাকবে অ্যাকশন রেট তত বাড়বে। তারপর হচ্ছে রিলেভেন্সি অ্যান্ড কোয়ালিটি, তো আপনি জানেন। আর না জানলে এই যে এখানে দেখেন লেখা আছে, বাংলা না ইংলিশ না বুঝলে আপনি ট্রান্সলেট করে পড়বেন। ঠিক আছে? এই সব কিছু হিসাব করলে যে টোটাল ভ্যালু বেশি হবে তার এরটাই নিউজ ফিডে জায়গা পাবে। তারপর এখানে দেখেন সুন্দর করে হিসাব করা আছে যে অ্যাডভার্টাইজার এ তার বিড অ্যামাউন্ট 100 টাকা, এস্টিমেট অ্যাকশন রেট হচ্ছে 0.06, তার অ্যাড কোয়ালিটি হচ্ছে 10, বি তার এইগুলা দেখেন, এগুলো তার হচ্ছে 16, 12, এগুলো আমি বিস্তারিত দেখাইছি। সো দ্যাটস ইট। এটা নিয়ে আমি আজকে কথা বলবো না, এটা নিয়ে নেক্সট ক্লাস মার্কেটিং ফানেল। সো দ্যাটস ইট ইন দিস ক্লাস। কারো কোনো কোশ্চেন আছে? জি না ভাই, এখনো প্রশ্ন নাই। না। এক- একদম ফুললি ক্লিয়ার নাকি কোনো ভেজাল ক্লিয়ার। আছে? না না, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই যে তাহিরি আঙ্কাল যেটা না, ডায়লগ ছিল না, যে তাহিরি স্যারের ডায়লগটা ছিল না, কেউ একটু বলেন তো। বৈশা যান এটা। এটা না, এটা না, এই যে নাকি কোনো ভেজাল আছে, ভেজালেরটা। ও, নাকি কোনো ভেজাল আছে? হ্যাঁ, শুরু এটাই। থেকে বলেন কেউ। সেলিম হোসেন ভাই মনে হয় বলতে পারবে এই জিনিসটা। আচ্ছা, আমরা রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। Okay.